নমস্কার সকলকে। আমার কথা স্পষ্ট শোনা গেলে একটু জানাবে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা, তোমরা একটু পরিচয় করে নিই তোমাদের সাথে। তোমরা কি প্রত্যেকে এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্যই আছো? না শুধু আপার, শুধু প্রাইমারি, বা কিসের জন্য প্রিপারেশন নিচ্ছ সেটা একটু জানতে চাই। প্রাইমারির জন্য। প্রাইমারির জন্য। অনলি প্রাইমারি? সবাই? আপার প্রাইমারি বোথ? আসলে আহ আমরা যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত বিগত কয়েক বছর ধরে এই কম্পিটিটিভ এক্সামের জন্য সাথে, তা এই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বলতে পারো যে একটা সুবর্ণ সুযোগ এসেছে, একটা টাইম এসেছে। মানে প্রত্যেকটা কোচিং সেন্টার এই মুহূর্তে ফুল। কারণ নতুন সরকার এসেছে, সবার একটা মনে আশা যে এখন নাকি এতদিনে একটা আমাদের যারা যুবক যুবতীরা আছে এতদিন ধরে একটা চাকরির পরীক্ষা দেওয়ার আশায় বসেছিল, তাদের নাকি একটা পরীক্ষা দেওয়ার সুযোগ তৈরি হবে। এবার কবে হবে না হবে সেটা এখনো পর্যন্ত তো নতুন সরকার ধোঁয়াশায় রেখেছে। যতদূর অব্দি বোঝা যাচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে সব পরীক্ষা আরম্ভ হয়ে যাবে একটার পর একটা। যতটা এরা বলছে, এখনো নাকি বিধানসভায় একটা বিল পাস হবে যতদূর শুনলাম, তারপরই পরীক্ষা আরম্ভ হবে। তাহলে এই টাইমের জন্য আমাদের স্টুডেন্টদের সামনে এতগুলো চোখের সামনে সুযোগ এসছে, যে প্রাইমারি বলো, আপার প্রাইমারি বলো, পঞ্চায়েত বলো, আইসিডিএস বলো, মানে যত ধরনের পরীক্ষা আছে সমস্ত পরীক্ষাগুলোর মানে প্রস্তুতি সামনে, চোখের সামনে আছে। আর আজকালকার দিনে একটা কম্পিটিটিভ নিয়ে যে পড়ে থাকবো, বসে থাকবো, বুঝতেই পারছো মানে কতটা রিস্ক সেটা একটা জিনিস। মানে গতকালই বলছি, আমি যেহেতু কম্পিটিটিভের সাথে দীর্ঘদিন জড়িত, আমি এসএসসি বা তোমার পুলিশের এরকম ব্যাচও চলে আমাদের, তো সেখানে যখন পড়াই, গতকাল রাতেই এসএসসি জিডিতে দেখলাম একটা 50% রিজার্ভেশন স্টার্ট করেছে অগ্নিবীরদের জন্য। মানে যাদের বয়সটা পেরিয়ে গেছে, যারা অগ্নিবীরের আর জন্য প্রস্তুতি নিতে পারবে না, তারা জিডি স্বপ্ন দেখছিল, হঠাৎ করে কাল রাতে স্বপ্নটা পুরো চুরমার হয়ে গেল। 50% একটা নতুন চালু করে দিল এরকম। দিয়ে আজ সকাল থেকে স্টুডেন্টদের ফোন আসছে যে স্যার তাহলে কি করবো, এবার কি এই পথটা ছেড়ে অন্য কোনো চাকরি প্রিপারেশন নেবো? আমি সেজন্য প্রথম থেকেই বলি সবাইকে যে প্রাইমারি, আপার প্রাইমারি অবশ্যই এটার পড়া আলাদা। সিডিপি আছে, ইংলিশটা আলাদা, বিরাট বড় প্যাসেজ দেয়। বাংলাতে অন্য লেভেলের ডেপথ থাকতে হয় ব্যাকরণে। অত বড় প্যাসেজটা ওইটুকু টাইমের মধ্যে পুরোটা পড়ে আসা। অঙ্কের ক্ষেত্রে 2023-এর প্রশ্নপত্র দেখে তো সবার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে, যে লেভেলের প্রাইমারিতে প্রশ্ন এসেছে। বা এই বছর 2026-এ বলো, যে স্পেশাল টেট পরীক্ষাটা হলো আমাদের রাজ্যে, ওই স্পেশাল টেট পরীক্ষার কোশ্চেনটা তো আশা করি দেখেছো প্রশ্নপত্র, যারা তোমরা প্রিপারেশনের সঙ্গে যুক্ত আছো। সেটার প্রশ্নপত্র দেখে বুঝতে পেরেছো অঙ্ক কোন লেভেলে এসেছে। মানে ওই অঙ্কটা 30 মিনিটে সলভ করা কোনো স্যারের পক্ষেও সম্ভব নয়, যদি বলে সে মিথ্যে কথা বলছে, এরকম একটা ব্যাপার। 27টা, 28টা, 29টা পর্যন্ত সম্ভব, এতটাই কি বলবো ডেপথ এবং টাইম টেকিং অঙ্ক দিয়েছে। ভয় দেখাচ্ছি না, এটাই বাস্তব একবারে, ঠিক আছে? এবছরে এবং 2023-এর যে অঙ্কের প্রশ্নটা এসেছিল। তাহলে প্রস্তুতিটা কিরকম ভাবে হওয়া উচিত? প্রস্তুতি অবশ্যই প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোর জন্যই হওয়া উচিত তোমাদের। এখন থেকে যার যেটা সুযোগ আছে, ডিএলএড আছে, বিএড আছে, সেখান থেকে বেছে নাও কোনটা দেবে। অবশ্যই বলবো তার সাথে সামনে সেপ্টেম্বরে সিটেটে যদি ফর্ম ফিল আপ করা থাকে বসো, নইলে নেক্সট একটা সিটেটও দিয়ে রাখবে। কারণ আমাদের রাজ্যে প্রাইমারি, আপার প্রাইমারিতে খুব সম্ভবত বিজেপি শাসিত অন্য রাজ্যগুলিতে যেহেতু সিটেট অ্যালাউ হয়েছে, তাই ধারণা করা যেতে পারে যে আমাদের রাজ্যে ভবিষ্যতে সিটেটটাকে এরা অ্যালাউ করে দেবে। তাহলে ওটাও যদি ধরো রাজ্যে পরীক্ষার টেটে তুমি পাস করতে পারলে না, সিটেটটা হয়ে থাকলো, তখন কিন্তু তুমি ইন্টারভিউতে অ্যাপিয়ার করতে পারবে। এটা কিন্তু এখনো পর্যন্ত মৌখিক ভাবে ওরা বলেছে, এবং এই সেম একই সরকার শাসিত যে বাকি রাজ্যগুলোতে যেহেতু নিয়মটা চালু হয়েছে, তাই ধারণা করা হচ্ছে আমাদের রাজ্যেও এরা চালু করে দেবে এটা। ঠিক আছে, তাই নিজেকে প্রস্তুত রাখো। দ্বিতীয় কথা বলবো যে প্রাইমারি, আপার প্রাইমারি ক্ষেত্রে একটা বড় জিনিস হচ্ছে একাডেমিক্স। এবং একাডেমিক্স এর ক্ষেত্রে একটা বড় ব্যাপার হচ্ছে যে যারা একটু পুরনো ক্যান্ডিডেট আছে, একটু বয়স হয়েছে, তারা কিন্তু একাডেমিক্স এখনকার এই একদম জেনজি যারা, তাদের একাডেমিক্স এর সঙ্গে হিউজ একটা পার্থক্য। তাহলে এই পার্থক্যটা মেটাতে গেলে একমাত্র পথ হচ্ছে তোমাদের টেট পরীক্ষার স্কোরটা। ওই স্কোরটাকে যদি তুমি হাই রাখতে পারো, তাহলে কোথাও না কোথাও গিয়ে তুমি এখনকার নতুন একদম 95, 99, 98% পাওয়া স্টুডেন্টদের সাথে কম্পিট করতে পারবে। আদারওয়াইজ কিন্তু চাপ হয়ে যাবে। তাই টেট পরীক্ষার তোমার যে প্লাস পয়েন্ট কোন জায়গাটা, সেটাকে তোমাকে বুঝতে হবে, এবং সেই সাবজেক্টটাকে ধরে তোমাকে স্কোর করতে হবে। লাইক আমি যখন একটা ম্যাথ করাচ্ছি দীর্ঘদিন ধরে, আমি যদি আজকে সিটেট দিতে যাই, তাহলে আমি বা আপার টেট দিতে যাই, তাহলে আমি কি সবার আগে ম্যাথটা 30-তে 30 নিয়ে আসার চেষ্টা করবো। তার সাথে দেখলাম হয়তো আমি ইংলিশ করবো, তো ইংলিশটা আমি খুব স্ট্রং আছে, আমি ইংলিশটাতে 30-তে 30 আনবো। দেখা গেল আমি ইভিএস এ গিয়ে প্রচুর ইনফরমেশন মনে রাখতে পারি না, তাহলে সেখানটায় আমার যদি দু একটা কমও হয়ে যায়, তাতেও কিছু
করা যাবে না তখন। তাহলে নিজের যে স্ট্রং পয়েন্ট সেটাকে তোমাকে আসলেই ধরতে হবে। আর আমি একটা জিনিস অ্যাডভাইস করব, যে সামনে যেহেতু এতগুলো চাকরির পরীক্ষা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা, একটা পশ্চিমবাংলায় এমন একটা কি বলবো সুবর্ণ সুযোগের জায়গায় দাঁড়িয়ে আছি, প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা ছেলে মেয়ে, যে সামনে এতগুলো সুযোগ, তাই বলবো না যে একটা চাকরির পিছনে পড়ে থাকো। সমস্ত চাকরির পরীক্ষার না কাছাকাছি অঙ্কের সিলেবাসটা কাছাকাছি, বাকি সিলেবাস গুলো আমি বলতে পারবো না, অঙ্কের সিলেবাসটা কাছাকাছি। তাই আমি তোমাদের অঙ্ক এমন ভাবেই করাবো যাতে যদি তোমাদের মধ্যে কেউ এমন থাকে, স্যার আমি আপাতত দেবো কিন্তু পঞ্চায়েতটা তো বসবো, আমি ইয়েটা প্রাইমারিটা দেবো কিন্তু আমি লেডি কনস্টেবলে বসবো, বা আমি সাপোজ একটা ক্লার্কশিপ পরীক্ষাতে বসবো, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আমি তোমাকে নিজে থেকে বলছি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি ক্লাসটাকে এমন ভাবেই করাই যে কয়েকজন থাকে সে শর্ট ট্রিক শেখান, শর্ট ট্রিক শেখান, শর্ট ট্রিক শেখান। 2023-এর প্রশ্নটা তুলে আমি প্রাইমারি যে 2023-এর প্রশ্নটা সেটা তুলে আমি তোমার হাতে ধরিয়ে দেবো, তুমি আমাকে কোন শর্ট ট্রিক দিয়ে 30টা অঙ্ক করে দেখাবে, তোমাকে করে দেখি, ওপেন চ্যালেঞ্জ থাকলো। 2023-এর কোয়েশ্চেন প্রমাণ করে দিয়েছে যে শর্ট ট্রিক্স দিয়ে অঙ্ক করা সম্ভব নয়, শর্ট ট্রিক্স দিয়ে দুটো একটা অঙ্কের টাইম বাঁচানো সম্ভব, তাছাড়া নয়। তাই বলে শর্ট ট্রিক্স জানতে হবে না, অবশ্যই জানতে হবে। কারণ এমন একটা অঙ্ক থাকবে যেটা করতে তোমার 7 মিনিট টাইম লেগে যাবে, সেটা হয়তো শর্ট ট্রিক্সটা জানলে তোমার 30 সেকেন্ড বা 1 মিনিটে হয়ে যেত, এইটুকুই। কিন্তু শুধু শর্ট ট্রিক মুখস্থ করে গিয়ে যদি ভাবো যে সরকারি চাকরিটা এই যুগে তুমি পাবে, তাহলে সম্ভব নয়। কারণ কম্পিটিশন প্রচন্ড টাফ, প্রচন্ড। ধরো না রেলের পরীক্ষায় সামনে আগস্ট মাসের 3 তারিখ থেকে রেলের পরীক্ষা আরম্ভ হচ্ছে না, 22,000 সিট আছে, ফর্ম ফিল আপ হয়েছে 56 লক্ষ। বুঝতে পারছো কম্পিটিশন কোন লেভেলে আছে? ভেবো না রাজ্য স্তরে যেটা হবে, রাজ্য স্তরে যত দিন যাবে শূন্যপদ কমবে, কম্পিটিটরের সংখ্যা বাড়বে, এখানেও তাই চলবে আমাদের। তাই আমি প্রথম থেকে বলে দিচ্ছি, অঙ্কের ক্লাস আমি এমন করব যাতে বেসিক থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত করাবো, শর্টকাট ট্রিক থাকবে, কিন্তু আমি বুঝিয়ে বুঝিয়ে করব, প্রথম থেকে বলছি আমি জিনিসটা। যারা শুধু শর্ট ট্রিক শর্ট ট্রিক শেখার নইলে আমি বিরক্ত হয়ে যাচ্ছি, তারা কিন্তু আমার কাছে এসে বিরক্তই হবে। কারণ আমি, তুমি শর্ট ট্রিক জানো, তোমাকে বলবো আমি বসো, তোমার শর্ট ট্রিক হয়ে গেছে দেখিয়ে দিয়েছি, আগে আমি এখন বেস বোঝাবো। কারণ আমি জানি অনেক স্টুডেন্ট আছে যারা আমাকে বলে, স্যার এইচএস এর পর আর কোনোদিন অঙ্ক করি নাই, মাধ্যমিকের পর আর কোনোদিন অঙ্ক করিনি, এই চোখের সামনে আবার মেয়েদের 33% সুযোগটা দেখে আবার সংসার ছেড়ে হয়তো বা অন্য কিছু ছেড়ে আমি আবার কম্পিটিটিভের কথাটা ভাবছি। ঠিক আছে, তো এরকম প্রচুর মেসেজ আসে। তাই সবার কথা ভেবে বাকি সাবজেক্ট আমি বলতে পারবো না, অঙ্কটাকে আমাকে এরকম ভাবেই পড়াতে হয়। তাই বেসিক থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সবটাই আমাদের চলবে। যেহেতু প্রাইমারি এবং আপার প্রাইমারি পড়াবার চেষ্টা করছি আমরা, তাই আমি এখানে সবার আগে তোমাদেরকে একটু পরিচয় করে দেবো যে তোমাদের চোখের সামনে এই মুহূর্তে কি কি রাস্তা খোলা আছে। সামনে পঞ্চায়েতের পরীক্ষা আছে, পঞ্চায়েতে ক্লাস 8 থেকে একদম গ্রাজুয়েশন পর্যন্ত লেভেলের বিভিন্ন পদ আছে, এমনকি ইঞ্জিনিয়ারের পদও আছে। ঠিক আছে, তাহলে ক্লাস 8-এর যে কোয়েশ্চেন পেপারটা হবে আর গ্রাজুয়েশনের যে কোয়েশ্চেন পেপারটা হবে সেটা নিশ্চয়ই আলাদা হবে। তাহলে 8, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন, চারটে কোয়ালিফিকেশনের ওপরে চারটে আলাদা ধরনের পরীক্ষা হবে, প্রত্যেকটা আলাদা আলাদা পদের জন্য। কিন্তু মূল ব্যাপারটা কি? মূল ব্যাপারটা হচ্ছে এখানে সাধারণ জ্ঞান থাকে 10, বাংলা ভাষা থাকে আই থিঙ্ক 25 না কত, ইংরেজি ভাষা থাকে 30 আই থিঙ্ক, বাংলা ভাষা 30, ইংরেজি ভাষা 30, গণিত থাকে 30, আর সাধারণ জ্ঞান থাকে 10। তার মানে বুঝতেই পারছো সামনে পঞ্চায়েতের জন্য হলেও তোমাকে অঙ্কটা পড়তে হচ্ছে, কিছু করার নেই। আমি একটু সিলেবাসের সঙ্গে পরিচয় করে দিই, কারণ এইসব সিলেবাস তুমি নেটে খুঁজে সহজে এখন পাবে না, কারণ এখনো অফিসিয়াল নোটিফিকেশন আসেনি। ঠিক আছে, সংখ্যা পদ্ধতি এবং সরলীকরণ, দশমিক ভগ্নাংশ, লসাগু গসাগু, গড়, অনুপাত সমানুপাত, শতকরা, লাভ ক্ষতি, সরল সুদ, সময় ও কাজ যেটা টাইম অ্যান্ড ডিস্টেন্স, এবং তার সাথে সময় ও দূরত্ব, ওয়ার্ক অ্যান্ড টাইম, সময় ও দূরত্ব। তারপরে আসে আমি সেকেন্ড, তোমাদের চোখের সামনে যেটা খোলা আছে সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের জন্য। কেন বলছি? যে অঙ্কের সিলেবাসটা প্রাইমারিতে গিয়ে তুমি করবে, আপার প্রাইমারিতে গিয়ে করবে, এই একই সিলেবাসে তুমি চোখের সামনে এই পরীক্ষাগুলো সবকটা দিতে পারবে এবছর। সেটা আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি, যে একটা কোর্সের মধ্যেই তুমি এতটা ইনক্লুডেড পাচ্ছ। যে কি আমাদের পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ আছে, এখানে কেউ দিয়েছো এমন গত বছরেরটা? বা কারো ধারণা আছে এই পরীক্ষাটা কি সামনে আসতে চলেছে? কারো যদি ধারণা থাকে মাইক অন করে একটু বলতে পারো। আচ্ছা, বিরক্ত হয়েও না। হ্যাঁ হ্যাঁ বলো। এখানে স্যার জিকে থাকে আর হচ্ছে স্যার মানে হচ্ছে অ্যারিথমেটিক থাকে, মানে পাটিগণিত থাকে স্যার। এক্স্যাক্টলি, তাহলে জিকে আর অ্যারিথমেটিকে যদি কেউ স্ট্রং হয়, সামনে কিন্তু এটা অ্যানাউন্স করেছে প্রায় 9,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি বেরোচ্ছে। তাহলে তুমি ভাবো তোমার এই একই
কোয়ালিফিকেশনে তুমি এই পরীক্ষাটা তো সামনে ডিসেম্বরের মধ্যে বসতে পারছো, তাহলে কেন তুমি এটার জন্য বসবে না বা খাটবে না? আমি এটাও বললাম যে তোমাদের মধ্যে এমন অনেকে থাকবে যে এই পরীক্ষায় বসবে। এই পরীক্ষা থেকে বলে দিই, এই পরীক্ষা থেকে দুটো ধরনের পোস্ট হয়, একটা হয় এলডিএ, একটা এলডিসি। এলডিএ অর্থাৎ ধরো 9,000 পোস্ট বেরোলো, তার মধ্যে প্রথম 900 জন এলডিএ হবে। তারা ডাইরেক্ট নবান্ন থেকে শুরু করে, মহাকরণ থেকে শুরু করে কলকাতার বড় বড় যে নামকরা তুমি অফিসগুলোর কথা খবরের কাগজে দেখতে পাও, সেই অফিসে ক্লার্ক হিসেবে যোগ দেবে। এবং এরা ভবিষ্যতে প্রায় 17 থেকে 18 বছর চাকরি করার পর একটা করে প্রমোশন পেতে আরম্ভ করবে। এবং যদি খুব কম বয়সে একজন চাকরি পায়, বলা হয় 60 বছর বয়স পর্যন্ত সে যদি 7টা প্রমোশন পায়, তাহলে 7 নম্বর পজিশনে গিয়ে ডেপুটি ডিরেক্টর বা ধরো কোনো ডাব্লিউবিসিএস র্যাঙ্কের অফিসারের সমান হয়ে যায়। ভাবো, একজন ক্লার্ক হয়ে ঢুকে সে ডাব্লিউবিসিএস হয়। তাই এটাকে আমাদের রাজ্যে ছোটা ডাব্লিউবিসিএস বলা হতো। ঠিক আছে, এখনো পর্যন্ত এই চাকরিটাকে, এটা বিরাট বড় একটা মানে কি বলবো পাওয়ার এই চাকরিটা। কারণ ডাব্লিউবিসিএস অফিসার যারা হয় তারা সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তারা ফাইল রেডি করে না, মেন একটা ফাইল তার বক্তব্য সবকিছু রেডি করে এই এলডিএ আর এলডিসি রা। তাই তোমরা এই পাটিগণিতের সিলেবাসটা কিন্তু কভার করে সামনে এত বড় সুযোগটাও পাবে যারা এই পরীক্ষাটায় বসবে। সেটা কি কি আছে সিলেবাসে দেখে নাও। ডিভিজিবিলিটি বা বিভাজ্যতা, ভগ্নাংশ, দশমিক, পৌনঃপুনিক, সরলীকরণ, লসাগু গসাগু, অংশীদারি কারবার, গড়, সমানুপাত, অনুপাত, শতকরা, সরল সুদ, লাভ ক্ষতি, সময় দূরত্ব, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো, এর মধ্যে এমনকি একটা জায়গাও ছিল যে জায়গাটা স্যার মনে হচ্ছে যে না, মানে এটা খুব কঠিন এই জায়গাটা বা এই চ্যাপ্টারটা। সব কিন্তু কাছাকাছি, একটা কি দুটো চ্যাপ্টার এদিক ওদিক আছে শুধু। তাহলে আমাকে অঙ্কের সিলেবাসটা বা তোমাদের অঙ্কের ক্লাসটা আমি এমন ভাবেই রেডি করব যাতে সবটা কভার হয় এবং তোমরা স্ট্রংলি করতে পারো। কিভাবে আমি আরো ডিটেলে বলে যাচ্ছি। পিএসসির এই যে আমি দেখিয়ে দিয়েছি গত বছরের যে প্রশ্নটা এসেছিল, সেই বা জিনিসগুলো যেগুলো আছে, পূর্ণমান থাকে 30 নাম্বার, কি ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো একটু সহজেই জিনিসটা দেখিয়ে দিয়েছি। বিভাজ্যতা, ভগ্নাংশ, দশমিক, পৌনঃপুনিক, সরলীকরণ, লসাগু গসাগু, অংশীদারি কারবার, গড়, অনুপাত, সমানুপাত, শতকরা, সরল সুদ, লাভ ক্ষতি, সময় দূরত্ব এবং আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এটাও তোমরা এই একই অঙ্কের ক্লাসের মধ্যে ঠিক রাখছো। এবার আমি আসি আমাদের যেটা আজকের লক্ষ্য। তোমরা সবাই মিলে বসেছো, তোমরা যে স্বপ্নটা দেখে বিএড বা ডিএড এ ভর্তি হয়েছিলে, সেটা হচ্ছে প্রাইমারি বা আপার প্রাইমারিতে বসে টেটটা কোয়ালিফাই করব এবং একটা শিক্ষকতার স্বপ্ন দেখবো, তাই তো, শিক্ষক হওয়ার স্বপ্ন দেখবো। তো প্রাইমারি টেট পরীক্ষার জন্য 30 নাম্বারে 30টা এমসিকিউ থাকে আমরা জানি। তার মধ্যে মোটামুটি অ্যাভারেজ 15টা এমসিকিউ থাকে অঙ্কের উপরে এবং 15টা থাকে পেডাগজির উপরে, ম্যাথ পেডাগজির উপরে। ঠিক আছে, তাহলে আমাদের কোর্সটার মধ্যে যেটা ইনক্লুডেড থাকবে আরো, সেটা হচ্ছে ম্যাথ পেডাগজি। অফিসিয়াল বিজ্ঞপ্তি আর সিলেবাস যে জানতে, সেটা কিন্তু সবসময় আমি এখানে লিখে রেখেছি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কিন্তু চেক করতে থাকুন। কারণ এরা প্রতি মুহূর্তে নিজেদেরকে চেঞ্জ করছে। নতুন সরকার আসার পর থেকে হয়তো তোমরা বাস্তবে দেখতে পাচ্ছ যে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা নতুন খবর পাচ্ছ না? গত সপ্তাহে একটা হয়তো নতুন খবর পেয়েছিলে, আজকে সন্ধ্যেবেলায় খবর পেলাম যে 1997 সালের পর থেকে যারা জন্মগ্রহণ করেছে তাদের প্রত্যেকের বার্থ সার্টিফিকেট ভেরিফাই হবে। জানি না কিভাবে হবে, কিন্তু এটা সরকারি নির্দেশিকা চালু হয়েছে আজ সন্ধ্যে 6টার সময়। তাহলে বুঝতে পারছো, প্রত্যেক দিন একটা করে নতুন আপডেট আসছে এই সরকারের। সেজন্য বারবার বলছি, একটা পিডিএফ এ আমি তোমাকে দিয়ে দিলাম যে এটা সিলেবাস, তুমি সেটাকে অন্ধের মতো ডিসেম্বর পর্যন্ত পড়ে গেলে, দিয়ে তখন শেষে আমাকে গালাগাল দিলে যে স্যার আপনি ভুল বলেছিলেন। সেজন্য বলছি, প্রতি মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের যে সিলেবাসটা আছে, সেই সাইটে গিয়ে যে সিলেবাসটা আছে, যে আপডেট করছে ওরা, সেটা কিন্তু চেক করো। অবশ্যই আমরা তো জানাবো এই টাইমে টাইমে, যদি মিস হয়ে যায় তাও যেন চেক করো। এটাই। আমরা যা আসি এবার যে সিলেবাসটা কি আছে এবছরের, সেটা হচ্ছে যে শেষ মানে শেষ পরিবর্তিত সিলেবাস যেটা, সেটা বলবো, এই বছরের বলবো না, শেষ পরিবর্তিত সিলেবাস যেটা, সেটা হচ্ছে সংখ্যা তত্ত্ব, পাটিগণিতের গোটা কিছু লিখিয়ে রেখেছে। পাটিগণিত তুমি বলতে পারো স্যার সিলেবাসে আপনি পাটিগণিত লিখে রেখেছেন, না আমি লিখে রাখিনি, এটা ওরা লিখে রেখেছে, সেটাই তোমার সামনে তুলে ধরছি। ফ্র্যাকশন, পরিমাপ বা মেজারমেন্ট, তার মানে বুঝতে পারছো পরিসীমা টরিসীমা যেটা ক্লার্কশিপে ছিল সেটা এখানে ইনক্লুড হয়ে গেল। তার সঙ্গে জ্যামিতি, জ্যামিতি বলে কি ছবি আঁকতে দেবে? তা তো দেবে না, কিন্তু জ্যামিতিক ধারণা, আকারগত ধারণা, বস্তুগত ধারণা, আয়তনের ধারণা, সবকিছু। স্থানিক আকৃতিবে ধারণা, শেপ এবং স্পেশিয়াল যে আন্ডারস্ট্যান্ডিং সেগুলো, ওজন এবং সময়, ওয়েট অ্যান্ড টাইম, তথ্য হ্যান্ডেলিং মানে ডেটা হ্যান্ডেলিং, মানে বার গ্রাফ থেকে শুরু করে পাই গ্রাফ থেকে শুরু করে সবকিছু। তার সঙ্গে প্যাটার্নস থাকছে, টাকা পয়সা সংক্রান্ত মানির অঙ্ক থাকছে, এইটুকুই। আর তার সাথে যেটা আমাদের প্রাইমারি এবং আপার প্রাইমারিতে ইনক্লুড থাকে, সেটা হচ্ছে গণিত পেডাগজি বা ম্যাথ পেডাগজি। অফিসিয়াল আমাদের যে সিলেবাসটা সেটা আমি দিচ্ছি এখানে। কিন্তু আরেকটা কথা, আপার প্রাইমারির তুমি নেটে ঘেঁটে কোথাও অফিসিয়াল সিলেবাস পাবে না অ্যাজ
লাস্ট যখন আপার প্রাইমারি পরীক্ষা হয় তখন পশ্চিমবঙ্গ সরকার থেকে এটা অফিসিয়াল সিলেবাস বলে কোনো নির্দেশিকায় জারি করা হয়নি। একটা পাওয়া যায় যেটা বড় বড় যে ধরনের সাইটস গুলো আছে বা অন্য কোচিং সেন্টার বড় বড় ওয়েবসাইটস গুলো আছে, তারা মোটামুটি 99% একই রেখে এর কাছে ওইটা একটু আলাদা, ওর কাছে একটু একটু আলাদা করে একটা প্যাটার্ন ওরা দিয়ে দেয়, কিন্তু তার কিন্তু কোনো প্রমাণ নেই যে ওইটাই অফিসিয়াল। ওরা কোয়েশ্চেন প্যাটার্ন দেখে ওরকম একটা তৈরি করে রেখেছে, সেটাই আমি এখানে ইনক্লুড করেছি। ঠিক আছে, আপার প্রাইমারি কোনো অফিসিয়াল পশ্চিমবঙ্গ সরকারের স্ট্যাম্প মারা সিলেবাসের পিডিএফ তুমি কারো কাছে পাবে না, কারণ ওরকম কোনো বেরোয়নি। সেটার জন্যই এবছরে সরকার প্রথমে বলেছে যে প্রাইমারি বা আপার প্রাইমারির জন্য একটা পুরো নতুন নিয়ে বেরোনো হবে, গ্যাজেট বের করবে ওরা। ঠিক আছে, সেখানে সবকিছু থাকবে। গণিত শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য ওরা লিখেছে এটা। প্রাথমিক স্তরে গণিত পাঠ্যক্রমের গুরুত্ব, শিক্ষণ পদ্ধতি ও মূল্যায়ন, গণিত শিক্ষার সমস্যা ও প্রতিকারমূলক শিক্ষণ, এইটুকুর উপরে। এবার তুমি বলতে পারো স্যার এইটুকুর উপরে এই চারটে কথা? হ্যাঁ, এই চারটে সেন্টেন্সই ওরা অফিসিয়ালি লিখে রেখেছে, এছাড়া কিচ্ছু লিখে রেখেনি, বিশ্বাস করো। কিন্তু এই চারটের ওপরে আজকে বাজারে তুমি যে কোনো পাবলিকেশনের বই তুলে রাখো, সেখানে কিন্তু 15টা আলাদা আলাদা চ্যাপ্টার ভেঙে ভেঙে রাখা আছে। রিতার বইগুলোতে মেনলি যেটা পড়ে সেগুলোতে 8টা করে থাকে। ঠিক আছে, আচ্ছা সবাই মেসেজটা আমি তখন থেকে দেখিনি, অনেক অনেক কথা বলছে। সবাই কি দেখতে পাচ্ছ? হ্যাঁ একটু জানাও। স্যার দেখতে পাচ্ছি না। না স্যার, একটু জানাবে। দু একজন বলছে দেখতে পাচ্ছি না, হ্যাঁ সবাই স্যার, কি সব দেখতে পাচ্ছ? ক্লিয়ার স্যার, দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে, আচ্ছা, দুটোই যে ক্লিয়ার দেখতে আছে স্যার। হ্যাঁ, যে দেখতে পাচ্ছ না তার সেখানকার নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে। তুমি একটু ইয়ে করে দাও, মানে একবার এটাকে কেটে ওই লিঙ্কটাতে আবার, হ্যাঁ হ্যাঁ, আবার জয়েন করে নাও, দেখো চালু হয়ে যাবে। ওটা নেটওয়ার্কের প্রবলেমের জন্য তোমার পার্সোনাল রানে হচ্ছে জিনিসটা। বেশ, ঠিক আছে। তো এখনো পর্যন্ত আশা করি তোমাদেরকে মানে প্রাইমারি টেটের গোটা ব্যাপারটা বোঝাতে চেষ্টা করবো, মানে মানে বোঝাতে পারলাম যে বিষয় ভিত্তিক ব্যাপারটা আমাদের কি থাকছে এখানে। আবার এদিকে পেডাগজি যে 15 নাম্বার থাকছে সেটা মেনলি যে ডিএড এর বইগুলো হয় বা ছোট ছোট পাতলা যে বইগুলো হয়, সেই বইগুলোতে ম্যাথ পেডাগজির উপরে 8টা চ্যাপ্টার থাকে। কিন্তু তুমি যদি সিটেট পেপার 1 ফলো করো তাহলে 15টা চ্যাপ্টার থাকে। স্যার 15টা চ্যাপ্টার মানে কি বিরাট ব্যাপার? বিশ্বাস করো নয়, 15টা চ্যাপ্টার কিচ্ছু নেই। এক এক দিনে দুটো করে পড়ালে মানে বলতে গেলে 8টা দিনও লাগবে না। মেন কি হয়, মেন হচ্ছে প্র্যাকটিস। মানে বোঝাটা বড় কথা নয়, বোঝাটা তুমি বুঝে গেছো, যেমন মানে পড়ে তুমি বুঝতে পারবে না, এইটা হচ্ছে একটা পেডাগজি মূল জিনিস। তোমাকে বলে দিই এখন থেকে, হ্যাঁ, যে পেডাগজির মূল অস্ত্র হচ্ছে তোমাকে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, মানে প্রচুর, মানে প্রচুর, সংখ্যাটা 2-3 হাজার থেকেও বেশি যেন হয়, এরকম আর কি ব্যাপার। কারণ কি, একই জিনিস একই ভাবে কাছাকাছি এমন দুটো উত্তর হবে, স্যার এটা হচ্ছে সিটা হচ্ছে দুটোই একই রকম লাগছে, তোমাকে হয়তো বুঝিয়ে দিলাম যে এটা হচ্ছে কেন সিটা হচ্ছে কেন, একই প্রশ্ন ঘুরিয়ে দেবো, তুমি আর পারবে না। কিন্তু সেম প্রশ্ন তুমি যখন 50টা করে ফেলবে, তখন কিন্তু তোমাকে আর আমাকে বোঝাতে লাগবে না জিনিসটা, বুঝতে পারছো? তাই পেডাগজি অস্ত্র হচ্ছে, আমি শুধু ম্যাথের ক্ষেত্রে বলছি না, ইংলিশ পেডাগজি, বাংলা পেডাগজি, সিডিপি, সমস্ত দেখবে প্রচুর এমসিকিউ তোমাকে প্র্যাকটিস করতে হবে। আমাদের জব ডেস্টিনেশন গ্রুপে তো প্রচুর এমসিকিউ স্যার এমনিতেই প্রোভাইড করে, তাই ওটা নিয়ে প্রশ্ন হবে না। এমনি ফ্রি গ্রুপস গুলো যা থাকে হয়নি। আমি এখানে তোমাদেরকে বাস্তব অভিজ্ঞতার জন্য 2023-এর প্রশ্নের একটা পাতা, জাস্ট প্রথম পাতাটুকু আমি একটা মানে তুলে দিয়েছি, 4-5টা প্রশ্ন, যে প্রশ্নটা কেমন এসেছিল। ঠিক আছে, 2023-এ এমন হতেই পারে যে মানে অনেক হয় না অঙ্কের স্যার, বা আমি বলবো না যে এই প্রথম দিন চলো আমরা এই চ্যাপ্টারটা পড়ি দিয়ে এই চ্যাপ্টার অঙ্ক নিজের মতো করে একটা অঙ্ক করতে আরম্ভ করলাম। তখন স্টুডেন্টরা গিয়ে বলে স্যার আপনি তো অঙ্ক করেছেন ঠিক আছে, কিন্তু পরীক্ষা হলে গিয়ে অন্য অঙ্ক দেখতে পাই, মানে ওই অঙ্কটা তো কোনোদিন ব্যাচে করানো হয়নি, বা ওই অঙ্কটা কিভাবে করানো হবে আমি তো জানি না জিনিসটা। তাই প্রথম থেকেই বলে দিই, অঙ্ক যেটা করানো হবে সেই অঙ্কটা কোনো চ্যাপ্টার ধরে ধরে তো অবশ্যই করাবো, কিন্তু কোনো নিজের মন থেকে আমি করাবো না। বিগত বছরের সমস্ত পরীক্ষাতে, মানে সমস্ত পরীক্ষা মানে সেন্ট্রাল বলো স্টেট বলো, সমস্ত রেলের এনটিপিসি থেকে, সিজিএল থেকে, সিএইচএসএল থেকে, সিটেট থেকে, কালকে রাজস্থান টেট হয়ে গেছে, হিমাচল প্রদেশ টেট, ইউপি টেট, ত্রিপুরা টেট, সমস্ত প্রশ্নপত্র আমাদের কাছে উপস্থিত আছে। এই সমস্ত পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়েছে যে প্রশ্ন অঙ্কগুলো, সেই অঙ্কগুলো চ্যাপ্টার ধরে ধরে আলাদা করা হয়ে গেছে তোমাদের জন্য। সেই চ্যাপ্টার ধরে ধরে ওই অঙ্কগুলোই করানো হবে, যাতে তোমাদের মনে কারোর প্রশ্ন না থাকে যে স্যার অঙ্ক সহজ করাচ্ছেন বা অঙ্কটা কঠিন করাচ্ছেন। অঙ্ক যেটা পরীক্ষায় এসেছে সেইটাই করাচ্ছি, এবং ওইটাই পরীক্ষায় আসবে, ওই টাইপটাই ধরে নিতে পারো। তোমার 2023-এর একটুখানি কোয়েশ্চেনটা দেখাচ্ছি তোমাদের, এটা একটু স্ক্রিনশট থেকে নেওয়া বলে ঝাপসা দেখাচ্ছে।
1760 মিটার দীর্ঘ একটি সোজা রাস্তার দুপাশে 20 মিটার অন্তর অন্তর যদি গাছ বসানো হয় তাহলে সর্বাধিক সংখ্যা কত হবে? এবং রাস্তার দুপাশে বলেছে, ঘুরিয়ে দিয়েছে। তারপরে 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটারের 3/10 অংশ মানে কত? এর মধ্যে কোনটা হবে? মিলিমিটার, ডেসিমিটার এরকম দিয়েছে। তারপরে একটা সংখ্যা দিয়েছে 93p25q 88 দ্বারা বিভাজ্য। তাহলে পি এবং কিউ এর মান এইগুলোর মধ্যে কোনটা হতে পারে? নিচে কোশ্চেন দিয়েছে, আমি আজকেই করাবো এই টাইপটা। তারপর হচ্ছে 29 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যা, গসাগু হচ্ছে 29 এবং লসাগু হচ্ছে এত, তাহলে সংখ্যা দুটি কত কত হতে পারে? ঠিক আছে, ভালো বলো এটা কোন ট্রিকে হবে। তারপর ভ্যান হেইলের স্থানিক জ্যামিতি বোধের কোন স্তরে একটা শিশু স্বীকার করতে পারে যে একটি বর্গক্ষেত্রও একটি আয়তক্ষেত্র? আমাদের মধ্যে বড়দের মধ্যে অনেকে জানে না যে একটা বর্গক্ষেত্র একটা আয়তক্ষেত্রের মধ্যেই পড়ে। তাহলে এটা কোন বয়সের বাচ্চাকে বা কোন স্টেজে গিয়ে ভ্যান হেইলের স্টেজগুলো তাহলে আমাকে জানতে হবে। ভ্যান হেইলে এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট কেন বলছি, কারণ লাস্ট যে ফেব্রুয়ারিতে মানে সিটেটটা হয়েছে সেখানে ভ্যান হেইলে থেকে প্রশ্ন ছিল। 2023-এর প্রাইমারি টেটে ভ্যান হেইলে থেকে প্রশ্ন ছিল। তাহলে এই যে বুঝতে পারছো টপিক গুলো কোনগুলো কভার করছে আস্তে আস্তে, এই জিনিসগুলোই তুমি 2014 বা 17 প্রাইমারিতে কিন্তু পাবে না। এই 2022-এও কিন্তু নেই, 2023-এও এসেছে, মানে রাজ্যের টেটে এসেছে, আবার কি বলে হিমাচল প্রদেশ টেটেও এসেছে, আবার দেখলাম সি টেটেও পেপার ওয়ানে জিজ্ঞাসা করেছে। তাহলে এটা এখন এই খুব চলছে আর কি বাজারে, ঠিক আছে এর ইয়েটা। তারপর দিয়েছিল এরকম দুটো তালিকা 1 দিয়েছিল, তার সাথে তালিকা 2 দিয়েছিল, যেখানে 4টে করে বক্তব্য দিয়ে দিয়েছে যে এই কথাটা কে কোনটা বলেছে। তাহলে সেই যে মুখস্থ করা, স্যার একটা মুখস্থ করলাম এই কথাটা হয়তো এ বলেছে এরকম করে, তাহলে আর হবে না। বুঝতে পারছো মানে কতটা ডিটেলে, এবং সত্যি কথা বলতে ওয়ার্ডটা ইউজ করা উচিত নয় স্টুডেন্টদের সামনে প্রথম দিন, কিন্তু বলতেই হচ্ছে ব্যাপারটা ওরা কতটা কঠিন করে দিচ্ছে স্টুডেন্টদের জন্য। যে 4টে নাম দিয়ে দিলাম, 4টে বক্তব্য দিয়ে দিলাম, বলো এবার কে কোন কথাটা বলেছে। এরকম আগে কি প্রশ্ন আসতো, একটা লাইন দিয়ে দিত এই কথাটি কে বলেছে, দিয়ে 4টা অপশন দিত, সেই দিন শেষ। এখনকার প্রশ্ন 2023-এর প্রশ্ন তোমাকে লাইভ চোখের সামনে দেখিয়ে দিলাম। এবার আসি যে এটা আমার একটা অন্য পিডিএফ, আমি যেখান থেকে মানে প্র্যাকটিস করাই সেখান থেকে দেওয়া আছে, অবশ্যই এটা চেঞ্জ হয়ে যাবে, এটা আমার লোগো টোগো এসব কিছু থাকবে না। আমি দেখাচ্ছি তোমাদেরকে যে অঙ্ক আমরা যখন করব তখন কিরকম ভাবে দেবো। যে বললাম চাকরির পরীক্ষা থেকে এরকম ভাবে তোমাদের অঙ্কের ইয়ে দেওয়া থাকবে, সেট দেওয়া থাকবে, যেখানে দেখতেই পাচ্ছ রেলের এনটিপিসি, এটা একটা গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা। এর অঙ্ক এমন অঙ্ক ভারতের ইতিহাসে বলা হয়, ভারতের কম্পিটিটিভ অঙ্কের ক্ষেত্রে বলা হয় যে তুমি যদি যে কোনো একটা বছরের এনটিপিসি রেলের যে পরীক্ষাটা হয় সেটা ধরে নাও 50টা শিফটে পরীক্ষা হয়, তাহলে প্রতিটা শিফটে 30টা করে অঙ্ক থাকে। তাহলে যদি তুমি 1500 অঙ্ক কমপ্লিট করতে পারো তাহলে তোমার অঙ্কের কম্পিটিটিভ লেভেল তোমার একটা স্টেজ ক্লিয়ার হয়ে গেছে বলতে পারো। ঠিক আছে, এরকম একটা ব্যাপার হয়তো যারা জানো রেলের সাথে যুক্ত তারা জানো, সম্প্রতি 1 মাস আগে রেলের গত বছর এনটিপিসির ইয়ে বেরিয়েছে, রেজাল্ট বেরিয়েছে, অনেকে রেলে চাকরি পেলো এই 1 থেকে 1.5 মাস আগে, 1 মাস আগে। লেভেল 2 এর তো রেজাল্ট 1 সপ্তাহ আগে বেরিয়েছে। তো সেই প্রশ্নপত্র থেকে আমরা 2021 থেকে ধরো বিভাজ্যতা একটা চ্যাপ্টার প্রথমে দেখলাম, সেই বিভাজ্যতা চ্যাপ্টারের যত প্রশ্ন এসেছিল ওটাই 2021 সালে, 22 সালে, 23 সালে, 24 সালে, সমস্ত একদম 2017 সাল পর্যন্ত সব কভার করে রেখেছি। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন এরকম ভাবে তুলে তুলে কভার করে রেখেছি। প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে যে স্যার ওটা তো রেলের বলছেন, আপনি আপনি আপার প্রাইমারিতে এই প্রশ্ন আসবে। হ্যাঁ আসবে, তুমি কোশ্চেনটা দেখলেই বুঝতে পারবে যে কেন এগুলো আসবে। 200 থেকে ছোট বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটি? নিচের কোন সংখ্যাটি মৌলিক? 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি নির্ণয় করুন। এর মধ্যে নিচের সংখ্যার জোড়গুলির মধ্যে কোনটি পরস্পর মৌলিক? পরস্পর মৌলিক বলে দিই, ফেব্রুয়ারি আমাদের ফেব্রুয়ারি কি বলে ফেব্রুয়ারি যে সিটেড পেপার 2 সেটাতে কো প্রাইম, আর পেপার 1 সেখানে আমাদের যে টুইন প্রাইম নাম্বার যমজ মৌলিক সংখ্যা সেখান থেকে প্রশ্ন এসেছিল যে 1 থেকে 30 পর্যন্ত কতগুলি টুইন প্রাইম নাম্বার আছে, তোমরা প্রশ্নপত্র তুলে দেখে নিতে পারো। তাহলে বুঝতেই পারছো একই জিনিস একই জায়গা একই প্রশ্নপত্র তুলে নিয়ে আমরা করতে লাগবো। তারপর আসবো আজকে যে বললাম বিভাজ্যতা, তোমরা হয়তো সকলেই জানো, যদি সময় থাকে আমরা কয়েকটা অঙ্ক এখন প্র্যাকটিস করে দেখিয়ে দেবো যে আমরা কিভাবে শিখতে চলেছি বা বাস্তবে একদম ক্লাসটা কিভাবে হবে। তার আগে আসি একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের যে পেডাগজি, যে স্যার পেডাগজিটা আমার মাথায় ঠিক ঢোকে না। পেডাগজিতে স্কুলের বই থেকে আমরা পড়ি যেখানে সেখানে পুরো আর কি কি বলবো রসকসহীন একটা লাইন বাই লাইন লেখা থাকে, তো সেখান থেকে আমরা কিভাবে যেটাকে আয়ত্ত করতে পারবো ছবির মাধ্যমে। এখন আজকালকার দিনে এআই এর যুগ, কেন আমরা ছবি ইউজ করব না? ছবির মাধ্যমে একটা টপিক আমি তোমাদের এখনই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে হচ্ছে।
প্রাইমারিতে বা আপার প্রাইমারিতে বা সিটেট পেপার 1-এ সব থেকে প্রথম যদি একদম ফার্স্ট টপিক যদি বলো যে ম্যাথ পেডাগজিতে কি আছে, সেটা হচ্ছে এইটা, পলি আর দ্বিমাত্রিক লক্ষ্য কাঠামো। এখানে দেখা যাচ্ছে যে একটা বাচ্চাকে যদি তুমি মাঝখানে এখানে ইমাজিন করো এবং সেই বাচ্চাটা চারদিকে ডেভেলপ হতে পারে, এই ওপর দিকে একটা, বাঁ দিকে একটা, ডান দিকে একটা, নিচের দিকে একটা। ঠিক আছে, আমি একটুখানি বুঝিয়ে দিচ্ছি, শোনো আর একটা করে দেখো, তাহলেই বুঝতে পারবে। দ্বিমাত্রিক কেন বলছে সবার আগে আসি। দ্বিমাত্রিক কথাটা অর্থাৎ 2 ডাইমেনশনাল। 2 ডাইমেনশনাল মানে আমরা ছোটবেলায় গ্রাফ পড়েছিলাম যে স্যার এদিকটা এক্স অক্ষ, অপর দিকটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে কোনো জিনিসের দৈর্ঘ্য এবং প্রস্থ যদি দুটো জিনিস মাপা যায় মাত্র, তাকেই বলা হয় দ্বিমাত্রিক, তাই তো? যেমন একটা বর্গক্ষেত্র, তুমি তার দৈর্ঘ্য এবং প্রস্থ শুধু মাপতে পারবে, তুমি কি তার উচ্চতা মাপতে পারবে? পারবে না। কিন্তু যদি একটা পাইপ দেওয়া হয় তোমাকে, তাহলে সেক্ষেত্রে তুমি কি করতে পারো? সেক্ষেত্রে তুমি এইদিকে একটা মানে দৈর্ঘ্য মাপতে পারলে, প্রস্থ মাপতে পারলে, আবার ওপর থেকে একটা হাইটও মাপতে পারলে। এটাই হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার একটা ব্যাপার। তাহলে এটা হয়ে যেতে ত্রিমাত্রিক, 3 ডাইমেনশনাল। তাহলে দ্বিমাত্রিক কথাটার মানে কি? দ্বিমাত্রিক কথাটার মানে হচ্ছে আমাদের 2 ডাইমেনশনাল, যার দৈর্ঘ্য এবং প্রস্থ মাপা যেতে পারে। এবার আসি পেডাগজির ব্যাপারে, যে পলিয়ার দ্বিমাত্রিক কেন বলছে এখানে। বলছে দুটো প্রশ্নের মাধ্যমে গোটা ব্যাপারটা বোঝার চেষ্টা করি। বলছে তুমি কেন কাজটা করছো, একটা বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কেন কাজটা করছো, সে তো বাচ্চা, সে উত্তর দিতে পারবে না, কিন্তু মনস্তত্ত্ববিদরা তারা একটা ভেবেচিন্তে বের করেছে যে দুটো প্রশ্ন করা যেতে পারে। একটা প্রশ্ন যদি তুমি ভাবো যে এই বাচ্চাটা এই কাজটা কেন করছে, এবং বা এই কাজটা করার লক্ষ্য কি, ও এই কাজটা করে করতে কি চাইছে, মানে নিজের শান্তির জন্য করছে, পুরস্কার পাওয়ার জন্য করছে, বা কাজটা কতটা ভালো করে শেখা যায় সেই লক্ষ্য নিয়ে কাজটা করছে, এরকম একটা ব্যাপার। তাহলে তুমি যদি দুটো প্রশ্ন করো, তাহলে দুটো প্রশ্ন করলে তুমি চারটে ধরনের বাচ্চার মধ্যে মনস্তত্ত্ব দেখতে পাবে, মানে 4 রকম মনোভাবের বাচ্চা দেখতে পারবে। ঠিক আছে, একদম প্রথমে আসি, আত্মনিয়ন্ত্রিত এবং আয়ত্ত লক্ষ্য। ঠিক আছে, সেখানে কি বলছে? বলছে এখানে সহজ কথায় বলা যেতে পারে যে এখানে তুমি কাজটা করছো সম্পূর্ণ নিজের আনন্দের জন্য, এবং তোমার মূল উদ্দেশ্য হলো যে কাজটা খুব ভালোভাবে শেখা বা নিজের স্কিল বাড়ানো। এখানে অন্য কারো সাথে তোমার কোনো প্রতিযোগিতা নেই বা পুরস্কারের লোভও নেই, অর্থাৎ ভালোবেসে করছে সেই বাচ্চা সেই কাজটা। ঠিক আছে, এই দেখো পেডাগজি শুরু হয়েছে আর লোকজন লেফট করতে শুরু করেছে, স্বাভাবিক ব্যাপার, বলেছিলাম প্রথমেই পেডাগজি ইজ আ ইটসেলফ আ বোরিং সাবজেক্ট যদি সেটাতে তুমি নিজেকে আয়ত্ত করে কানেক্ট না করতে পারো। যাই হোক, পড়াতে আসি। ধরো একটা ইউটিউব দেখে গিটারে একটা নতুন সুর তোলার চেষ্টা করছে একটা বাচ্চা, তাই না? এবার এটা তোমার কিন্তু কেউ বলেনি, বাচ্চাটাকে হয়তো একটা গিটার তুমি কেউ জন্মদিনে গিফট করেছে, সে হাতে বাড়িতে পড়েছিল, তো ইউটিউব দেখে দেখেই সে কিন্তু একটা গান তুলেছে, সেই গানটা তোমাকে একদিন দেখি মানে বাজিয়ে শোনালো, তুমি অবাক হয়ে গেলে যে এত বড় গোটা গানটা তুই ইউটিউব দেখে দেখে শিখে ফেলেছিস। হ্যাঁ, তো বলছে হ্যাঁ শিখে শিখে ফেলেছি। এবার মনে মনে ভাবো যে তুমি বাচ্চাটা তো কোনো মেডেল পাবে না এই কাজটা করার জন্য, বা বাচ্চাটা কে যে কেউ বলবে যে খুব ভালো, এটা কিন্তু ভেবেও করেনি, কিন্তু তবুও ও ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন প্র্যাকটিস করে করে শুধু নিজের দক্ষতাটা আমি বাড়াতে চাই, আমি এই জিনিসটা শিখতে চাই, এইটা ভেবেই ওই কাজটা করেছে। তাই প্রথমে তো আমি যদি বলি যে আত্মনিয়ন্ত্রিত এবং আয়ত্ত লক্ষ্য, আমি কাজটাতে নিজেই নিজেকে আয়ত্ত করব, সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আজকে তোমাদেরকে ওই 4টে মনোভাবের মধ্যে এই প্রথম মনোভাবটা হতে হবে, তবে গিয়ে কিন্তু টেট পাবে, পরিষ্কার কথা। কারণ 6,06,000 2023-এ পাস করেছিল, তাই না? সবাই জানো। তাহলে 6,06,000-এ আসতে গেলে এইটাই হতে হবে তোমাদের, নিজেকে চেষ্টা করতে হবে আমি গোটা ব্যাপারটাকে আয়ত্তে আনবো, আমার কাছে যেটা কঠিন আমি সেই জিনিসটার সঙ্গে বেশি সময় কাটাবো এবং নিজেকে এটাকে আয়ত্তে বা লক্ষ্যে আনবো। আমার চোখের সামনে কি লেবুন চুষটা ঝুলছে বা কি মেডেল ঝুলছে এবার শেষে, যে আমার মাস গেলে এটা যদি আমি ক্র্যাক করতে পারি তাহলে 40 থেকে 50 হাজার টাকা সারা জীবনের জন্য ঢুকতে থাকবে, এটা চোখের সামনে ললিপপের মতো একদম ঝুলিয়ে নাও যে হ্যাঁ ওইটা আমাকে পেতে হবে। তবে গিয়ে তুমি এই প্রথমতর মনোভাবটা নিয়ে যদি ঝাঁপাতে পারো, সত্যি কথা বলতে তবে হবে, আদারওয়াইজ কিন্তু 6,06,000 হওয়াটা সম্ভব নয়। সিটেট পেপার 1-এর ক্ষেত্রেও কিন্তু 12% সাকসেস রেট, মাত্র 100 জনে 12 জন পাস করে। ঠিক আছে, এটাই বলে দিলাম। তারপরে যদি আমি আসি আত্মনিয়ন্ত্রিত এবং কর্মদক্ষতা লক্ষ্য, অর্থাৎ এখানেও তুমি যে কাজটা করছো নিজের ব্যক্তিগত শান্তির জন্য, কিন্তু তোমার লক্ষ্যটা হলো যে অন্যদের চেয়ে নিজেকে ভালো প্রমাণ করা। তুমি চাও যে অন্যদের চেয়ে এগিয়ে যেতে, তবে সেটা কোনো বই মানে বাইরের পুরস্কারের জন্য নয়, ভেতরের নিজের তৃপ্তির জন্যই তোমাকে কাজটা করতে হচ্ছে। একটা উদাহরণ দিই, যে তুমি আর তোমার বন্ধু মাঠে দৌড়াচ্ছ, তুমি মনে করো যে ঠিক করলে যে আজকে বন্ধুকে হারিয়ে সবার আগে পৌঁছাবে, বন্ধুকে হারালে কিন্তু তুমি কোনো ট্রফি পাবে না, কিন্তু কেউ হাততালিও দেবে না, মানে আমি ওর
সবচেয়ে বেশি দৌড়াতে পারি, এটা মনে মনে নিজেরই একটা জেদ, এবং সেটা করতে পেরে নিজের মনেই একটা শান্তি আসছে। সেটা হচ্ছে আত্মনিয়ন্ত্রিত কর্মদক্ষতার লক্ষ্য। নিজেকে নিজে নিয়ন্ত্রণ করছে, নিজেই নিজেকে টার্গেট দিচ্ছে, নিজেই একটা কর্মদক্ষতাকে নিজের লক্ষ্য বানাচ্ছে এবং সেটাকে অ্যাচিভ করছে। আজকে আমি এতটা পড়বো, আজকে আমি মোবাইলের স্ক্রিন টাইমটা 1 ঘন্টা হলেও কমাবো, সেটা আমি দেখবো না। তার বদলে আমি প্রতিদিন যদি 0.5 ঘন্টা পড়তে বসে, আজকে 45 মিনিট পড়তে বসবো, 15 মিনিট এক্সট্রা করবো। নিজেকেই নিজে একটা মনে মনে নিয়ন্ত্রণ করে এবং একটা নিজেকে লক্ষ্য দেয়, এবং সেটাকে অ্যাচিভ যখন করতে পারে তখন একটা আলাদাই শান্তি পায়। তারপর 3 নম্বরে আসি আমি, যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কর্মনিয়ন্ত্রিত আয়ত্ত লক্ষ্য। ঠিক আছে, দেখো শুনেই যে বই যে তুমি বলতে চাইছিলাম যেটা, যে স্যার আমি যখন বইয়ে পড়বো এই ওয়ার্ডটা শুনেই তো আমার পড়ার মুডটা চলে যাবে, স্যার কি কঠিন ভাষায় কি একটা লেখা আছে, তাই না? আসলে নয়, একটু সহজ উদাহরণ দিয়ে বললেই আমরা খুব সহজভাবে বুঝতে পারবো। মানে এখানে তোমার ফোকাস হলো যে কাজটা খুব ভালোভাবে শেখা এবং দক্ষতা অর্জন করা, কিন্তু তুমি এটা নিজের আনন্দের জন্য করছো না, করছো বাইরের স্বীকৃতি বা গেট বা পুরস্কার পাওয়ার জন্য। ঠিক আছে, মানে কিরকম, ধরো তুমি ইংরেজি গ্রামার আর স্পোকেন ইংলিশ খুব মন দিয়ে শিখছো, তুমি বিষয়টির গভীরে গিয়ে দক্ষতা অর্জন করতে চাইছো। কেন? কারণ তুমি জানো যে এই দক্ষতা অর্জন করতে পারলে তুমি পরীক্ষায় ভালো গ্রেড পাবে এবং ভবিষ্যতে এটা একটা ভালো বেতনের চাকরি পাবে। অর্থাৎ তুমি শিখছো ঠিকই, কিন্তু এর কারণটা কি, ওই চোখের সামনে একটা পুরস্কার ঝুলছে তোমার, সেটাকে নিয়ন্ত্রণ সে দেখে তুমি এগোচ্ছ। চতুর্থতে আসি, সেটা হয়ে যাচ্ছে কর্মনিয়ন্ত্রিত এবং কর্মদক্ষতার লক্ষ্য। অর্থাৎ এখানে তোমার শেখার বা দক্ষতা বাড়ানোর দিকে কোনো নজর নেই, তোমার একমাত্র লক্ষ্য হলো যে অন্যদের হারিয়ে দেওয়া, সবার সামনে নিজেকে সেরা দেখানো এবং সবকিছু শুধু বেশি নম্বর বা বাহবা পাওয়া। ধর ফাইনাল পরীক্ষার আগে তুমি না বুঝে অনেকগুলো প্রশ্ন উত্তর মুখস্থ করে পরীক্ষাটা দিয়ে চলে এসছো, তোমার উদ্দেশ্য হলো যেভাবেই হোক ক্লাসের ফার্স্ট বয়কে টপকে 95% পেয়ে যাবো, বা আমি একটা স্কলারশিপ আছে এত পার্সেন্ট পাওয়ার পর আমি ওটা ঠিক পেয়ে যাবো, স্কলারশিপটা পেয়ে যাবো, ব্যাস এটাই আমার টার্গেট। কারণ বেশি নম্বর পেলে আত্মীয় স্বজনের কাছ থেকে একটা প্রশংসা পাওয়া যাবে, বাবা আমাকে একটা নতুন এই স্কুটি কিনে দেবে। ঠিক আছে, মানে বিষয়বস্তু হচ্ছে শেখার চেয়ে অন্যকে হারানো বা একটা পুরস্কার পাওয়া, সেটাই কিন্তু মূল লক্ষ্য, যেটাকে একদম রেড কালিতে আমাদের পলিয়ার কিন্তু 4র্থ নম্বরে রাখেছে, বলেছে যেটা শেখার একদম কি বলবো সব থেকে খারাপ দিক যদি হয়, যে এইটাই যদি লক্ষ্য হয়ে যায়। কারণ এরা কিন্তু এই চোখের সামনে থেকে সামনের যে মেডেলটা বা কি বলবো লজেন্সটা ঝুলছে, ওই লজেন্সটা কিন্তু সরিয়ে নিলে এরা নিজে থেকে আর কোনোদিনই পড়তে বসবে না বা নিজে থেকে কোনোদিনই শিখতে চাইবে না, তাই না? একটা টাইম পরে গিয়ে আমাদের সরকারও তো তাই করছে বলতে গেলে, বিভিন্ন ক্লাসে বিভিন্ন রকম প্রাইজ ঝুলিয়ে রেখেছে স্কলারশিপের নামে, যেগুলো পাওয়ার জন্যই বিভিন্ন সবকিছু তো তার জন্যই অ্যাকচুয়ালি মানুষকে চাইছে যে কর্মনিয়ন্ত্রিত করে কর্মদক্ষতার লক্ষ্যের ভিত্তিতে এগোতে হবে। তাই প্রথমেই বলে দিলাম, নিজেদেরকে এই প্রথম স্তরে যদি আনতে পারো, যে ইউটিউব থেকে নিজেই একটা 2 ঘন্টার গিটারে গান তুলে ফেলেছে যে বাচ্চাটা, তার মতো আমি শিখে ফেলেছি সবকিছু নিজে থেকেই এত কিছু, তাহলে তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। তাই নিজেদেরকে ভেবে নাও আর কি, তোমরা কে কোন স্তরে আছো, নিজেদেরকে নিজেরাই জাজ করো এবং আমাকে কিভাবে 1 নম্বর স্তরে যাওয়া যায় সেটা ভাবতে থাকো। আশা করি বোঝাতে পেরেছি যে তোমাদেরকে, যে পেডাগজি জিনিসটা বা পেডাগজি একটা থিওরি কতটা সহজভাবে বুঝলে বা উদাহরণের মাধ্যমে বুঝলে সহজভাবে বোঝা যায়, তাই না? তারপর যেটা আসছি আমি, যে সেখানে হচ্ছে পেডাগজিতে আমাদের যে এনসিএফ 2005 তখন থেকেই বলা হচ্ছে যে পেডাগজি একটা টিচারকে পড়ানো কেন উচিত, এটা রাখতে হবে মাথার মধ্যে। ঠিক আছে, মানে ভালো করে কি বলতে চাইছি বোঝো। তুমি যখন যে কোনো সাবজেক্টে পেডাগজি পরীক্ষাতে অ্যান্সার করতে যাবে এমসিকিউ, যখন কাছাকাছি দুটো অ্যান্সার মনে হবে যে এটাও ঠিক বিটাও ঠিক, সবার আগে তোমার কি মনে হয়, তুমি মনে মনে কি ভাবো, সেটাকে সাইডে রাখো। তুমি কি ভাবো, তোমার মনটা জাজ করার জন্য ওখানে বসে নাই তুমি। তুমি সবার আগে পেডাগজি পড়তে যখন শুরু করবে, মনে মনে এটা ভাববে যে আমাদের দেশের সরকার একটা টিচার ট্রেনিং প্রোগ্রাম চালু করেছে। কেন? দেশের সরকার চায় দেশের প্রত্যেকটা টিচার নিজেদের মনের ভাব, ইমোশন, কেউ রাগী, কেউ স্যাড, কেউ হ্যাপি, যাই থাকুক না কেন, একই রকম ভাবে যেন অ্যাক্ট করুক, যাতে স্কুলে গিয়ে মানে সে প্রত্যেকটা বাচ্চাকে সমান চোখে দেখতে পায়। আশা করি বোঝাতে পেরেছি যে কি বলতে চাইছি। তাহলে সরকার আমাদেরকে যেমন টিচার হিসেবে দেখতে চায়, আমরা তেমনটা হওয়ার জন্য টিচার ট্রেনিংটা করছি, তেমনটা হওয়ার জন্যই এনসিএফ বেরিয়েছে। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক যেটা আছে আমাদের এডুকেশনের, সেটা কিন্তু ওটাই বোঝাচ্ছে। তো সেখানে বলতে চাইছে যে বাচ্চাদেরকে ম্যাথমেটাইজেশন থিঙ্কার করতে হবে। মানে ভালো করে বোঝো কি বলতে চাইছে। একটা বাচ্চাকে বললাম যে
অঙ্ক করব, ভয়ে পালিয়ে গেল আগে থেকে, ভাই অঙ্ক কি, অঙ্ক কঠিন জিনিস একটা, এরকমটা নয়। কিন্তু সেই বাচ্চাটাকেই তুমি বাজারে নিয়ে গিয়েছো, 5টা আম কিনেছো, লেখা আছে প্রতিটা আমের দাম হয়তো 10 টাকা এরকম কিছু, দিয়ে তুমি বললে তাহলে 100 টাকার নোট হাতে দিয়েছো একটা, দিয়ে বললে যে তাহলে 5টা আমের দাম কত হলো এখন, তাই না? তো 5টা আম সে কিনলো, 50 টাকা দিল, দিয়ে তুমি তার হাত থেকে 100 টাকা তার হাত দিয়ে দেওয়া করালে, দিয়ে তাকে জিজ্ঞাসা করলে যে তাহলে কত ফেরত দেবে, দিয়ে হয়তো তার আগেই লোকটা ফেরত দিয়ে দিল, ও ক্যালকুলেশনই করতে পারলো না, তখন তাকে তো তুমি সাইডে ডাকলে, দিয়ে বলে ভাব ঠিকঠাক তোকে টাকা ফেরত দিয়েছে তো, দিয়ে ও আবার ওটা হিসাব টিসাব করে ভ্যালিডেট করলো যে হ্যাঁ হ্যাঁ তাহলে টাকাটা আমাকে এতটা ফেরত দিয়েছে বা এত টাকা কম দিয়েছে এরকম। তাহলে বাস্তব জীবনে আমাদের দেশের সরকার চাইছে যে দেশের প্রত্যেকটা নাগরিক যেন এইটুকু অঙ্ক শিখুক, যে বাস্তব জীবনে চলতে গেলে তার যেন যেটুকু অঙ্ক লাগে জিনিসপত্র কিনতে, বাজারে হিসাব করতে, বা সে কোনো জায়গা থেকে টাকা রোজগার করছে সেখানে যেন কেউ ঠকিয়ে না দেয় তাকে, এইটুকু অঙ্ক যেন শিখুক, সেটাই হচ্ছে আমাদের দেশের সরকারের মূল লক্ষ্য। কেউ গিয়ে পিএইচডি করুক এটা আমাদের দেশের সরকার চায় না, ঠিক আছে? নাহলে সরকারি স্কুল হয়তো বন্ধ হয়ে যেত না, ঠিক আছে? গরিবের ছেলে গরিবই থাকবে, বড় লোকের ছেলে বড় লোকই থাকবে, এটাই টার্গেট, নাহলে মানে সরকারি স্কুল বন্ধ হতো না। সেটা যে সরকারি বলো, সেন্ট্রাল বলো, রাজ্য বলো, এর আগের সরকার বলো, তার আগের সরকার বলো, সবাই একই কাজ করেছে। তা মানুষ, সরকার এইটুকুই চায় যে বাচ্চারা যেন একটা ম্যাথমেটাইজেশন অফ থিঙ্কার্স হয়, এটাই বলতে চাইছি। সেই জন্য স্কুলে স্কুলে দেখবে এইসব ছবি টবি এঁকে এখন বালা প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন কিছু দেওয়ালে দেওয়ালে আঁকা হয়, তাই না? কেন? কারণ বলা হচ্ছে যে একটা বাচ্চা ক পা হেঁটে আসছে, ঠিক আছে, কতটা যাচ্ছে, এবং এই যে আহ, কিছু রিজনিং দিলে তুমি, যে হয়তো তোমার বাড়িতে দেখবে যারা তোমরা আছো তো কারো যারা টিউশন টিউশন পড়াও, তারা তো জানো আজকাল বাজারে খুব এখন চলছে একটা অলিম্পিয়াড ম্যাথস বলে একটা পরীক্ষা, বাচ্চাদের সবাই দিচ্ছে এখন। সেখানে থেকে প্রশ্ন আছে যে এখানে একটা একজনের বাড়ি আছে, এখানে বন্ধুর বাড়ি আছে, এখানে একটা বাজার আছে, এখানে একটা চার্চ আছে, তাহলে একটা স্টুডেন্ট যদি এখানেও যাবে, দিয়ে কোন রাস্তা দিয়ে গেলে হয়তো, কোন রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি হতো, এরকম ভাবে গেল একটা, এরকম ভাবে গেল, এরকম ভাবে একটা সোজা গেল, 3টে রাস্তার মধ্যে কোনটা কাছে হলো বা কোনটা তাড়াতাড়ি গেল, অর্থাৎ কোনো না কোনো ভাবে ওই ম্যাপিং সিস্টেমটা ওর মাথার মধ্যে তৈরি করতে চাইছে, মানে সবকিছুতে অঙ্কটা নিয়ে ভাবাটা যেন হয়। আজকে ধরো আমি আমার বাড়ি থেকে কলকাতা যাব ঠিক করলাম, তাহলে হয়তো দেখলাম যে এই ব্যান্ডেল দিয়ে গেলে কাছে হবে, শিয়ালদা দিয়ে গেলে কাছে হবে, কোন লাইনে খড়গপুর দিয়ে গেলে কাছে হবে, কোন লাইনে ট্রেনটা ধরলে আমার সুবিধা হবে লাইনে ভেঙে ভেঙে যেতে, এরকম আর কি। তা তুমি সেটা মাথার মধ্যে হিসাব করছো, সেইটুকু শেখানোটাই হচ্ছে আমাদের দেশের সরকারের মূল টার্গেট, যে বাচ্চাদেরকে এইটুকু শেখাও। কি কি? সেটা হচ্ছে ও যেন কাজকর্মের মধ্যে নিজের কাউন্টিংটা করতে পারে, ইউনিট মানে হচ্ছে কিলোমিটার, হেক্টোমিটার, লিটার, সবকিছু এসব যেন মাপতে পারে, এস্টিমেশন মানে একটা ধারণা করতে পারে, আচ্ছা যে ওই যে বললাম যে এই পুরো এই যে বললাম যে ব্যান্ডেল দিয়ে গেলে কাছে হবে না শিয়ালদা দিয়ে গেলে কাছে হবে, কেউ বসে বসে কি অ্যাকুরেট হিসাব করবে যে না এদিক থেকে গেলে 142 কিলোমিটার হচ্ছে, ওই দিক থেকে গেলে 147 কিলোমিটার হচ্ছে? একটা এস্টিমেশন যে আচ্ছা এইদিকে একটা ফাস্ট ট্রেন আছে, এটা ধরলে আমি তাড়াতাড়ি আধ ঘন্টা আগে পৌঁছাবো, ধারণা একটা, কি বলবো মানে মনে মনে একটা কল্পনা করে নিতে পারে এইটা গেলে আমার ঠিকঠাক হতে পারে, সেই এস্টিমেশনটা যেন হয়। কম্প্যারিজন দুটো নাম্বারের মধ্যে বা দুটো জিনিসের মধ্যে হোক বা যা কিছু যেন হোক, মানে শুধু অঙ্ক বলবো না, যে কোনো জিনিসের মধ্যেই যেন একটা লজিক্যাল রিজন করে ও কম্পেয়ার করতে পারে যে আচ্ছা এই জিনিসের মধ্যে তুলনা করলে এটা আমার জন্য ভালো, এটার জন্য খারাপ, এরকম একটা, ঠিক আছে? তাহলে প্রত্যেকদিন স্কুলে এমন কিছু অ্যাক্টিভিটি রাখতে হবে যাতে ওর পাওয়ারফুল থিঙ্কিংটা বাড়ে। এটাই হচ্ছে আমাদের দেশের এনসিএফ এর মাধ্যমে টিচারদেরকে বলা হচ্ছে আপনারা বাচ্চাদেরকে এইটুকুই বানান, আপনাদেরকে তার থেকে বেশি কিচ্ছু জানতে চাওয়া হয়নি বা কিচ্ছু করতে বলা হয়নি, ঠিক আছে? এনসিএফ এর বাইরে সেজন্য যেন যাবে না, এনসিএফ গুলে খেয়ে পড়ে নেবে একদম। এই যে প্রথমেই বললাম আকৃতি বা শেপ, তাহলে সবার আগে যেন বাচ্চাটার মাথার মধ্যে একটা ম্যাপ তৈরি হয়। আমি ম্যাপটা কেন দিয়েছি, এই ম্যাপটা কিন্তু এনসিএফ এর যে সেন্ট্রাল গভর্নমেন্টের 2005-এর, যেটা এখন তো 2020 বেরিয়ে গিয়েছে, কিন্তু ম্যাথমেটিক্স এর পেডাগজিটা আমাদের রাজ্যে প্রাইমারি টেটে যে সিলেবাসটা প্রশ্ন আসে সেটা 2005-এর এনসিএফ অনুযায়ী যে কটা টপিক আছে সেই টপিক থেকে প্রশ্ন আসে, এটাও একটা তোমাকে বলে দিলাম, ঠিক আছে? 2020 বই এখনো বেরোয়নি। 20 বই বলতে মানে 2020 মানে এখনকার লাস্ট যে সিলেবাস সেখানে 2020 এনসিএফটাকে এখনো করেনি, ইনক্লুড করে নেই রাজ্যের টেটে ক্ষেত্রে বলছি। ওখানে বলা হচ্ছে যে একটা বাচ্চা যেন তার মাথার মধ্যে যা কিছু শিখলো সেটা একটা ম্যাপের মতো করে সাজাতে পারে, একটা ধারণা করতে পারে। কিরকম? একটা আকার বা আকৃতি কি জিনিস হয় সে শিখলো, সেখান থেকে দ্বিমাত্রিক আকার কোনগুলো, ত্রিমাত্রিক আকার কোনগুলো শিখলো, সেখান থেকে দ্বিমাত্রিক আকারের মধ্যে ত্রিভুজ চতুর্ভুজ শিখলো, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র শিখলো, সেখান থেকে যে চতুর্ভুজের আন্ডারে এরা আছে, আবার ত্রিমাত্রিকের ক্ষেত্রে ঘনক করলো, ত্রিমাত্রিকের ক্ষেত্রে গোলক করলো। এই যে ঘনক আর গোলক দুজনেই ত্রিমাত্রিক
বেসিকের মধ্যেই আসে, কিন্তু এরা নিজেদের মধ্যে আবার আলাদা আলাদা জিনিস, সেইটা যে নিজেদের মধ্যে একটা পার্থক্য করতে পারলো। একটু আগেই বললাম কম্প্যারিজন, এখানে ছিল একটা টপিক যে কম্প্যারিজন, নিজেদের মধ্যে কম্পেয়ার করতে পারলো, এইটাই। তাহলে এরকম ভাবে যেন নিজের মাথার মধ্যে মাইন্ড ম্যাপ তৈরি করতে পারে, সেটাই হচ্ছে আমাদের বাচ্চাদেরকে শেখানোর মূল লক্ষ্য অ্যাজ এ টিচার জিনিসটার মধ্যে। এই যে থিঙ্কার্স, আমি একটা এখানে ছবি দিয়েছিলাম। আচ্ছা, এরপরে এখনো পর্যন্ত যেটুকু টাইম আছে আমি একটা জিনিস জানতে চাই, বিভাজ্যতার নিয়ম যে একটু আগে আমরা পড়ছিলাম, যে প্রত্যেকটা সিলেবাসে গিয়ে দেখছিলাম একটা করে বিভাজ্যতার নিয়ম আছে। বিভাজ্যতার নিয়ম তোমাদের কতজনের জানা আছে? কেউ আছো যাদের কমপ্লিট আছে বিভাজ্যতার নিয়ম বা জানো পুরো? বিভাজ্যতার নিয়ম মানে হচ্ছে কোনো সংখ্যাকে দেখে এক থেকে ধরে নাও 10 পর্যন্ত, ধরো 11 পর্যন্ত, ধরো সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য কিনা সেটা কি বিচার করতে পারো শুধু সংখ্যাগুলোর দিকে দেখেই, অল্প ক্যালকুলেশনের মধ্যে? মোটামুটি জানা আছে। আচ্ছা, যেমন ধরো আমি যদি বলি যে কোনো সংখ্যা আছে, সেই সংখ্যাটার এককের ঘরে, ধরো একটা সংখ্যা আছে 5 2 3 4, তাহলে সেখানে এককের ঘরে যদি 0 2 4 6 8 এরকম ধরনের জোড় সংখ্যাগুলো থাকে, তাহলে সেই সংখ্যাটা আমরা কি জানি, তাহলে এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। আবার আমরা এখানে বলতে পারি যে এই যে সংখ্যাটা আছে, সেই সংখ্যার যদি ডিজিটস গুলো তুমি যোগ করো, অর্থাৎ 5-এর সঙ্গে যদি 2 যোগ করো তাহলে 7, 7-এর সঙ্গে 3 যোগ করো 10, 10-এর সঙ্গে যদি 4 যোগ করো তাহলে 14 হচ্ছে। এই সংখ্যাটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে মূল যে সংখ্যাটা সেটাও 3 দ্বারা বিভাজ্য হবে। এখানে দেখছি 3 দিয়ে 14-কে ভাগ করা যায় না, তাহলে এই সংখ্যাটাও আমার ভাগ করা যাবে না। কিন্তু সেইখানেই যদি এইখানে একটা 1 বাড়িয়ে দিতে, তুমি 14 হচ্ছিল, তাহলে এখানে যদি তুমি সংখ্যাটাকে একটা 1 বাড়িয়ে দিতে, তাহলে এর সঙ্গে 14-এর সঙ্গে 1 যোগ করে কত হচ্ছে 15, তাহলে 15 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই যে মূল গোটা সংখ্যাটা, এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা হবে। আশা করি বোঝাতে পেরেছি 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম, বা কোনো সংখ্যাকে দেখে কিভাবে ডিসাইড করা যায় যে সেটা 3 দ্বারা বিভাজ্য হবে কিনা। একটু বলবে হ্যাঁ কি না, আমিই বকে যাচ্ছি তখন থেকে। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার আসছি 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম, কেউ জানো তো বলো? হ্যাঁ স্যার, লাস্টে 6। ধরো একটা যে 5, একটা যে 3 2, এই শেষ যে দুটো সংখ্যা, ধরো 40 আছে, আমি এই সংখ্যাটা ধরলাম 5 আছে 2 3 আছে 2 আছে, শেষ দুটো সংখ্যা 2 আছে। এখানে মনে রাখবে যে 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে যে শেষ দুটো ডিজিট 4 দ্বারা বিভাজ্য হবে, অথবা শেষ দুটো ডিজিট দুটো শূন্য থাকবে, তাহলে মূল সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ এই গোটা সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য হবে। আমরা যেমন জানি 4 10 40 হয়, অর্থাৎ এই সংখ্যাটা শেষ দুটো অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে গোটাটাকে তুমি যদি ভাগ করে দেখো তাহলে এটাও 4 দ্বারা বিভাজ্য হবে। এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এই সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য হবে, কারণ শেষে 0 0 আছে, আর আমরা জানি 0 যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, 4 0 0, এরকম তুমি করতেই পারো জিনিসটা। আশা করি বোঝাতে পেরেছি। তারপর 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে যে এটা তো সব থেকে সহজ, যে এককের ঘরে যদি 0 অথবা 5 থাকে, তাই তো, 5 একে 5, 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 চারে 20 আমরা জানি। তা কখনো 5 আসছে এককের ঘরে, কখনো 0 আসছে এককের ঘরে। তারপরে আমাদের 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম শেখা হয়ে গেল, জানা হয়ে গেল। তারপরে কি আছে, 6 আসছে। 6-এর নিয়মটা কি? ধরো একটা সংখ্যা দিলাম যে 2 3 5 7 9, এই সংখ্যাটা যদি 2 এবং 3 উভয়ের দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই সংখ্যাটা 6 দ্বারাও বিভাজ্য হবে। 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? শেষে 0 2 4 6 8 থাকতে হবে, এখানে দেখছি শেষে নেই ওসব, তাহলে সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য নয়। তাহলে তুমি যদি এই নাম্বারটাকে এখন চেঞ্জ করে 0 করে দাও, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য। এবার যদি এটাকে তুমি 3 দ্বারা বিভাজ্যতা করো, তাহলে কত হবে? 3 আর 2 কত? 5, 5 এ 5 কত? 10, এবার যোগ করছি তো, 3 আর 2 5, 5 এ 5 10, 10 এর সাথে 17, তাহলে দেখো হচ্ছে না, 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না। এটাকে একটু 1 বাড়িয়ে দিই, 8 করে দিই, তাহলে এবার হিসাব করো, 3 আর 2 5, 5 এ 5 10, 10 আর একটা কত? 18, তাহলে সংখ্যাগুলো যোগ করে আমি পাচ্ছি 18। এই শূন্যটা যোগ করা তো একই ব্যাপার, সেটা 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ মূল সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। আবার শেষে 0 আছে, তাহলে এটা একটি যৌগিক সংখ্যা, মানে সরি জোড় সংখ্যা, ইভেন নাম্বার, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য। অর্থাৎ কোনো সংখ্যা যদি 2 এবং 3 উভয়ের দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটা 6 দিয়ে ভাগ করলেও সম্পূর্ণরূপে ভাগ যাবে বা মিলে যাবে। আশা করি 6-এরটা বোঝাতে পেরেছি। 7-এরটা একটু বড়, কারণ 7-এরটা 3টে আলাদা আলাদা নিয়ম আছে, তাই 7-এরটা আমি আজকে ডেমো ক্লাসে স্কিপ করছি, নইলে ধৈর্য হারিয়ে ফেলবে তোমরা। আমি 8 9 এর ক্ষেত্রে যা চলে যাচ্ছি। 8 এর ক্ষেত্রে কি বলছে? 8 এর ক্ষেত্রে হচ্ছে কোন একটা নাম্বার আছে, ধরো 5, একটা 3, একটা যে 4, একটা যে 2, একটা হচ্ছে উম কি বলা যায় 4 সাথে 4, এরকম দিলাম সংখ্যাটা। স্যার হ্যাঁ বলো।
শেষ 3 সংখ্যা 0 হবে 8 এর ক্ষেত্রে। সবসময় 0 নয়, এখানে ওই আবার সেম। আমি বাচ্চা মানে স্টুডেন্টদের বোঝানোর জন্য মজা করে বলি যে 8 কে ভাববে 4 এর দাদা আর 9 কে ভাববে 3 এর দিদি। কারণ কি? কারণ এই যে 4 এর ক্ষেত্রে একটু আগে শিখে এলাম যে শেষ দুটো ডিজিট 4 দ্বারা বিভাজ্য হতে হবে বা শেষ দুটো ডিজিট 0 হতে হবে, তেমনি তেমনি 8 এর ক্ষেত্রে শেষ 3টে ডিজিট 8 দ্বারা ভাগ যেতে হবে। আর যদি শেষ 3টে ডিজিট 0 হয় তাহলেও হবে। ক্লিয়ার হয়েছে এখনো পর্যন্ত জিনিসটা? তবে পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। তুমি করে দেখতে পারো, এখানে দেখতেই পাচ্ছ যদি 4 2 and 4 আছে, তুমি 8 দিয়ে করছো, তাহলে 8 5 এখানে 40 গেল, আর এখানে 2 4 নামলো, তাহলে হয়ে যাচ্ছে 8 3 24 হয়ে গেল, তাহলে হয়ে যাচ্ছে 53 আমাদের এখানে মিলে যাচ্ছে। তাহলে মূল যে সংখ্যাটা ছিল সেটা হচ্ছে 53 4 2 4। তুমি সেটাতে যদি 8 দিয়ে করতে যাও তাহলে দেখো 8 6 48 মিলে গেল। এই ধরো, 1 সেকেন্ড দাঁড়াও, লোড হচ্ছে। এক সেকেন্ড ওয়েট করবে, হ্যাঁ একটু দাঁড়াও, ট্যাবটা হ্যাং করে গেছে, কাজ হচ্ছে না কোনো কিছু। বেশ, 8 দ্বারাটা গেল। 9 দ্বারাটা কি বলেছিলাম এবার? আমি যেমন বলেছিলাম 8টা কি, 8টা হচ্ছে 4 এর দাদা, তাহলে 9টা হচ্ছে 3 এর দিদি, এরকম কিছু ভাবে মনে রাখবে। 3 এর ক্ষেত্রে কি ছিল যে কোনো একটা সংখ্যা আছে, ধরো 1 2 3, তুমি যোগ করলে 1 + 2 3 আর 3, এই তিনটে যদি তুমি যোগ করো এখন 3টে ডিজিট, তাহলে কত হয়ে যাচ্ছে 6। তাহলে যদি এই যোগফলটা 3 দ্বারা ভাগ যায় তাহলে এই গোটা সংখ্যাটাও 3 দ্বারা ভাগ যাবে। ঠিক তেমনই যদি কোনো একটা সংখ্যা থাকে যার ডিজিট গুলো যোগ করলে 9 দ্বারা বিভাজ্য হয় যোগফলটা, তাহলে সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য হবে। লাইক ধরো 4 5, তুমি দেখো 4 আর 5 যোগ করলে কত হয় 9, তাহলে এই সংখ্যাটা 45 সংখ্যাটা আমরা জানি 9 দ্বারা বিভাজ্য। বা এর থেকে বড় সংখ্যা ধরো 4 আছে 5 আছে 9 আছে, তার সাথে 1 আছে আর 8 আছে ধরো, তাহলে যোগ করো 4 আর 5 9, 9 আর 1 10, 10 আর 8 18, তাহলে এই সংখ্যা 18 সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য, অর্থাৎ মূল সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য। কারো বুঝতে অসুবিধা? স্যার আরেকবার বলুন। এই ডিজিট গুলো যোগ করো, যোগফল যেটা আসছে সেই যোগফলটা যদি 9 দ্বারা ভাগ যায় তাহলে মূল সংখ্যাটা যেটা যে 4518, এই সংখ্যাটাও 9 দ্বারা ভাগ করলে সম্পূর্ণরূপে ভাগ যাবে, কোনো অবশেষ থাকবে না। এবার হয়েছে? হ্যাঁ স্যার। 10 দ্বারাটা তো সব থেকে কঠিন নাকি গো? 10 দ্বারা হচ্ছে যে কোনো ডিজিটের যদি সব থেকে শেষে শূন্য থাকে এককের ঘরে, তাহলে সেই সংখ্যাটা 10 দ্বারা ভাগ যায়। যেমন ধরো একটা সংখ্যা আছে 50, শেষে শূন্য আছে, এটা সব থেকে কঠিন। বেশ, বাদ দিলাম। আজকের শেষ যেটা শেখার সেইটুকুই, সেটা হচ্ছে আমাদের 11 দ্বারা বিভাজ্য। 7টাকে স্কিপ করলাম, একটু আগে বললাম, কারণ 7এর 3টে নিয়ম আছে, টাইম লাগবে। আজকে ডেমোতে আমি অতটা দিচ্ছি না। 11 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কি? 11 দ্বারা বিভাজ্যতার নিয়মের আগে সংখ্যা চয়েস করি, ধরো একটা, যে সংখ্যাটাকে দিয়ে বোঝানো যাবে যে কি হতে চলেছে, কিভাবে করা যাবে। 1 সেকেন্ড, একটা সংখ্যা নিলাম 5 0 1 6, বোঝা গেল? ভালো করে একটু মনটা এইদিকে দেবে। এইটা হচ্ছে এককের ঘরের সংখ্যা, এটাকে ওয়ান্স লিখলাম। তারপরে দশকের ঘরের সংখ্যা টেন্স লিখলাম। তারপরে শতকের ঘরের সংখ্যা 100 লিখলাম। আর এটা হাজারের ঘরের সংখ্যা 1000 লিখলাম। বোঝা গিয়েছে?
এই সংখ্যাগুলোকে তুমি যদি জোড় বিজোড় স্থানীয় মানে সাজাও, তাহলে জিনিসটাকে কি লিখতে পারতে? এটাকে ধরো এটা 1 নম্বর ঘর, এটা 2 নম্বর ঘর, এটা 3 নম্বর ঘর, এটা 4 নম্বর ঘর। এই যে 1 2 3 4 শিখলে, এই একটা কি, এটা তো একটা বিজোড় সংখ্যা, আর এই দুইটা কি, এটা একটা জোড় সংখ্যা। তাহলে এটা আবার একটা বিজোড় সংখ্যা, এটা আবার একটা জোড় সংখ্যা। তাহলে বিজোড় স্থানের অঙ্কগুলোর যোগফল আর জোড় স্থানের অঙ্কগুলোর যোগফল যদি 0 হয় অথবা 11 দ্বারা বিভাজ্য এমন কোনো সংখ্যা হয়, তাহলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। কি বলতে চাইলাম আবার দেখাচ্ছি আমি জিনিসটা। বিজোড়তম স্থান, বিজোড়ের স্থানে কে আছে? 6 আছে আর 0 আছে। আর জোড়তম স্থানে কে আছে? 5 আছে আর 1 আছে। যোগফল কত? 6। যোগফল কত? 6। এদের যে বিয়োগফলটা হবে, ডিফারেন্সটা হবে, সেটা যদি 0 হয় অথবা 11 দ্বারা বিভাজ্য এমন কোনো সংখ্যা, মানে কি 11, 22, 33 এরকম ধরনের সংখ্যা আছে, তাহলে সেই যে সংখ্যাটা হবে, মূল যে সংখ্যাটা, এই 5016, সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। আমি এর থেকে বড় সংখ্যা দিয়েও আরেকবার ট্রাই করে দিচ্ছি তোমাদেরকে, যাতে বুঝতে কোনো রকম প্রবলেম না থাকে। ঠিক আছে, আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি একটা সংখ্যা। ধরো একটু বড় সংখ্যা দিই। হ্যাঁ, এর সংখ্যা আমি পেলাম, যেটা হচ্ছে যে 60,346। ভালো করে ভেবে দেখো, বিজোড়তম স্থান কোনগুলো? 1 নম্বর ঘর, 3 নম্বর ঘর, 5 নম্বর ঘর। তাহলে সেটা কত হচ্ছে? 6 + 3 + 6 যোগ করো, 6 আর 3 9, 9 আর 6 হয়ে যাচ্ছে 15। জোড়তম স্থান যেগুলো, সেগুলোকে ভাবো কি কি ছিল? 4 ছিল আর এইটা ছিল, কারণ এটা দ্বিতীয় ঘর, এটা চতুর্থ ঘর। জোড়তম স্থান, বুঝেছো? 2 আর 4 জোড়তম স্থান, 1 3 5 বিজোড়তম স্থান। তাহলে এখানে আমি করলাম 4 + 0, তাহলে কত হলো? 4। এদের দুজনের মধ্যে ডিফারেন্স করো, তাহলে 15 থেকে 4 বাদ দিলে 11। এই দেখো উপরে বলেছিলাম, 0 অথবা 11, 22, 33 যে কোনো 11 দ্বারা বিভাজ্য সংখ্যা যদি আসে, তাহলে মূল সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। তুমি 11 দিয়ে ভাগ করে একে দেখে নাও, পুরো মিলে যাবে, কোনো মানে থাকবেই না কিছু। এভাবে চেনা যায় একটা সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হয় কিনা। এবার তুমি বলতেই পারো যে স্যার, আপনি যে অঙ্কটা আমাকে শেখালেন, এই অঙ্কটা আমার চাকরির পরীক্ষায় কিভাবে কাজে লাগবে? এই চাকরির পরীক্ষাতে কিভাবে অঙ্কটাকে জিজ্ঞাসা করবে আমাকে? এরকম ধরনের অঙ্ক কি আদৌ পরীক্ষায় হলে আসে চাকরির পরীক্ষাতে? আমি তোমাকে সরাসরি চাকরির পরীক্ষাতে এই বছর 2025-এ দিইনি, 2022-এ দিয়েছি। চলো 2025-এরটাও আছে রেডি করা এখনো, আজকে ডেমোর জন্য তাড়াতাড়িতে পিডিএফটা রেডি করতে গিয়ে হয়নি। সরাসরি দেখে নাও, রেলের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল একটি পরীক্ষা, যে পরীক্ষাটাতে এই প্রশ্নটি আমি প্রথমেই বললাম যে কোনো একটা টাইপ ধরে আমরা অঙ্ক এগোবো, সেটা তোমরা যে নিজে থেকেও বলতে পারো যে স্যার সিএইচএসএল বলুন, সিজিএল বলুন, এরকম ভাবে। আপার প্রাইমারিটা কেন বলছি না, কারণ আপার প্রাইমারিতে আমার কাছে আলাদা করা নেই এই মুহূর্তে, মানে কোয়েশ্চেন পেপার। আপার প্রাইমারি পরীক্ষার থেকে এই সেন্ট্রালের একই কোয়ালিফিকেশনের যে পরীক্ষাগুলো প্রত্যেক বছর হচ্ছে, এদের কোয়েশ্চেনগুলো ইজিলি অ্যাভেলেবেল আমাদের কাছে প্র্যাকটিস করার জন্য। এনটিপিসি পরীক্ষাটা বুঝতেই পারছো, এটা একবার ক্র্যাক করতে পারলে মাসে 70,000 টাকা মাইনে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। তাহলে এই পরীক্ষার অঙ্ক যদি তুমি সলভ করতে পারো, আর কিছু লাগবে না তোমার। তো সেখান থেকেই দিয়েছি যে 2022-এ দেখো প্রশ্ন এসেছে যে নিচে এর মধ্যে কোন সংখ্যাটি 9 এবং 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। এই 4টা অপশন দিয়েছে তোমাকে, তুমি কিভাবে বার করবে এবার এখান থেকে? সবার আগে দেখো, একটু আগে বললাম যে অঙ্ক সংখ্যাগুলোকে যোগ করে যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে মূল সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ 7 আর 2 এ 9, 7 আর 2 এ 9, 8 আর 1 এ 9। তাহলে দেখো তিনটি কত হচ্ছে? 9 9 9, 9 আর 3 9 3 এ 27, অর্থাৎ এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। পেয়ে গেলাম। তারপরে এই সংখ্যাটা যোগ করে দেখি, এই 1-এর সাথে 8 যোগ করলে 9, আর এখানে একটা 9, তাহলে 9 আর 9 18, তাহলে এই সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য। এখানে দেখো 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 15, তাহলে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য নয়, এখানেই ক্যান্সেল। 8 আর 1 9, 9 আর 1 10, 10 আর 9 19, 19 আর 9 28, 28 আর 8 36, তাই তো? তাহলে হচ্ছে 9 4 যা 36, দ্যাটস ওয়াই এটাও 9 দ্বারা বিভাজ্য। তাহলে অপশন সি তো ক্যান্সেল আউট হয়ে গেছে। এবার আমাকে বার করতে হবে 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম অনুযায়ী। 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম অনুযায়ী কি? প্রথম সংখ্যাটাকেই ধরি আমরা, প্রথম সংখ্যাটাকে ধরি, এগিয়ে চলি। প্রথম সংখ্যাটা ছিল 2 7 7
218 একক, এই যে এইটা 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 একক স্থানীয় অঙ্কগুলো যোগ করো। 8 আর 2 এ 10, 10 আর 7 এ 17। আবার বিজোড়তম স্থান, জোড়তম স্থান সেটা হচ্ছে 2, 7 আর 2, এই যে 1, 7 আর 2, তাহলে 7 আর 1 8, 8 আর 2 এ 10। সরি আমার একটু স্লিপ টাং হয়ে গেল। 7 1 8, 8 আর 2 10, এটা হলো। তাহলে এখানে বিয়োগ করলে কত আসছে 7, তাহলে এটা তো 11 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য নয়। তারপরের সংখ্যাটায় চলে যাবো, বিটাকে টেস্ট করবো আমরা। বিটাকে টেস্ট করে দেখো কি হবে, 10098। তাহলে এখানে এককের স্থানীয় কত, এইটা এইটা, তারপর 3 নম্বর, তারপর 5 নম্বর বিজোড়তম স্থানের অঙ্কগুলো। তাহলে যোগ করো, 8 আর 1 যোগ করে কত হচ্ছে 9। এবার জোড়তম স্থান 9 আর 0 যোগ করে কত হচ্ছে 9 আর 0 যোগ করে 9, তাহলে বিয়োগফল কত হচ্ছে 0, অর্থাৎ 11 দ্বারা বিভাজ্য। তাই তো, এখন বুঝে গেলে? তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন বি, 10098। নেক্সট অঙ্ক তোমাকে দেখাচ্ছি, এটা তো সহজ, করে দেখো। তোমাদের মধ্যে বলো, নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয় বলেছে, কোনটা 9 দ্বারা ভাগ করলে মিলবে না বলেছে। সবাই করো, আমি বকে যাই একটু। এটা এনটিপিসি স্টেজ 2, মানে প্রিলিমিনারি পাস করার পরে মেন পরীক্ষা যেটা, সেটা 12/6/2022 শিফট 2, অর্থাৎ দুপুরের শিফটে, দুপুর 12:30 থেকে যে শিফটটা হয় সেই শিফটের প্রশ্নটা এসেছিল। ভাবো কত সহজ প্রশ্ন। সব তো সহজ হয় না, কিছু এরকম থাকে। ডি অ্যান্সার করছে একজন, স্যার সি এরটা হবে। সি এরটা বলছে ভাগ করে মিলবে না বলছো। আচ্ছা আমি হ্যাঁ। শেষ করছি। হবে ডি ডি। ডি অ্যান্সার হবে, বেশ। আচ্ছা আচ্ছা দেখছি তাহলে। তাহলে স্যার ভাগ ডি। নয়। আচ্ছা তাহলে ডি বলছে, এত যখন দেখি তাহলে 5 আর 4 এ স্যার 9। ডি হবে। আচ্ছা 5 আর 4 এ 9, 9 আর 9 18, 18 আর 3 এ 19, 20, 21। হ্যাঁ, তাহলে এই তিন সবকটা ডিজিট যোগ করে হচ্ছে 21, যেটা 9 দ্বারা বিভাজ্য কিন্তু নয়। তাই এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে না, তাই এটা ডি এর অ্যান্সারটাই ক্লিয়ার হবে। আশা করি বুঝতে পেরেছো। এখানে দিয়েছে নিচের কোন সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য নয়। বি বলেছে একজন 112। 8 দ্বারা নিয়ম কি, 8 দ্বারা নিয়ম হচ্ছে শেষ 3টে ডিজিট 8 দিয়ে ভাগ করে মানে মিলতে হবে। এর মধ্যে যেটা 112টা যাচ্ছে না, যাচ্ছে তো গো। সি সি। সি বলছে একজন 412। হ্যাঁ এই তো, 8 একে 8, 4 অবশিষ্ট পড়ে থাকছে আমার, তাহলে ভাগ করে মিললো না। এইটাই হয়ে যাচ্ছে সেই অ্যান্সারটা, যেটা কিনা উত্তর হবে, যেটা 8 দ্বারা বিভাজ্য নয়। সি। হ্যাঁ, লাস্ট একটা অঙ্ক করে আমি আজকে ক্লাসটা বন্ধ করছি। হ্যাঁ, আমার এরপর 8টায় ক্লাস ছিল, আবার একটু দেরি হয়ে গেল, 8টা 6 বেজে গেছে আবার। 7 অঙ্কের একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা কি বলে দিয়েছে, সেটা হচ্ছে 5 0 4 x 5 y 3। এবার বলেছে এই সংখ্যাটা যদি 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এক্স আর ওয়াই এর মান কত হবে। আচ্ছা আমরা একটা জিনিস জানি, এর আগে বিজোড়তম স্থান, জোড়তম স্থান সব বার করে নি, ঠিক আছে। এর বিজোড়তম স্থান কোনটা, 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, 7 নম্বর, সবকটা সংখ্যা আছে। যোগ করি, 5 আর 4 এ 9, 9 আর 5 এ হচ্ছে 14, 14 আর 3 এ 15, 16, 17, অর্থাৎ বিজোড়তম স্থানগুলো 17। জোড়তম স্থানগুলো 2, 4 আর 6 নম্বর স্থান। তাহলে এক্স ওয়াই আর 0, তাহলে যোগফল কত হয়ে যাচ্ছে এখানে, এক্স প্লাস ওয়াই। আচ্ছা এই যেটা সংখ্যাটা, এদের দুজনের বিয়োগফল কত হতে হবে, মানে 17 আর মাইনাস এক্স প্লাস ওয়াই, এদের দুজনের ডিফারেন্সটা কত হতে হবে, হয় 0 হতে হবে, অথবা 11 হতে পারে, অথবা 22 হতে পারে, এরকম একটা কিছু, অথবা 33 হতে পারে, যা খুশি হতে পারে। আচ্ছা দেখো, এখানে তো 17 একটা পূর্ণ সংখ্যা, একটা জোড় সংখ্যা, সরি জোড় সংখ্যা বলছি, মানে একটা ধনাত্মক সংখ্যা। তাহলে এই যে 17 থেকে বিয়োগ করে 22 আনাটা নিশ্চয়ই পসিবল নয়, 17 থেকে বিয়োগ করে 33 আনাটা নিশ্চয়ই পসিবল নয়, তাহলে 17 থেকে বিয়োগ করে 11 আনাটা পসিবল। তাহলে 11 আনতে গেলে আমাকে কত মানে কত করা যেতে পারে, এক হতে পারে যে 17 থেকে পুরো 17 বিয়োগ করে আমি 0 আনতে পারি, অথবা 17 থেকে আমি 6 বিয়োগ করে 11 আনতে পারি। তাহলে দেখা যাক, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু একটা 17 হতে পারে, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু একটা 6 হতে পারে। অপশনে দেখতে পাচ্ছি 17টা আছে, 6টা নেই, তাহলে এখানে অপশন সিটা হয়ে যাবে অ্যান্সার। সকলে কি বুঝতে পেরেছো কিভাবে করলাম?
হ্যালো স্যার, কেউ না। হ্যাঁ বলো। আর একবার বলুন স্যার। হ্যাঁ, বাকিরা একটু বিরক্ত হয়েও না, হ্যাঁ সেই ছোটবেলাকার স্কুলের মতো। আমি বারবার বলবো, সবাই কিন্তু সবাই সবকিছু, আমরা অনেক সময় হয় যে অনেক স্টুডেন্ট বলে যে স্যার মানে এই অঙ্কটা এরকম ভাবে করলে দেখুন আপনার থেকেও সহজে হচ্ছে। মানে স্বাভাবিক ব্যাপার, একটা অঙ্ক 10 রকম নিয়মে হতে পারে, একটা স্যার যেটা করাচ্ছে সেটাই একদম গীতার বাণী ভাবে ধরে ধরে নিলে তো হবে না। এই যে ম্যাথমেটাইজেশন করছো সেটাই সবকিছু। 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম যেটা ছিল সেটা ছিল যে একক স্থানীয় অঙ্কগুলোকে আর সরি বিজোড়তম স্থানের যে অঙ্কগুলো সেইগুলোকে আমাকে যোগ করতে হবে, আর জোড়তম স্থানের যে অঙ্কগুলো সেগুলোকে যোগ করতে হবে। বিজোড়তম স্থান মানে এই জায়গায় 1 নম্বর স্থান, 3 নম্বর স্থান, 5 নম্বর স্থান, 7 নম্বর স্থান, কত কততম ডিজিট বুঝতে পারছো, সেই ডিজিট গুলোকে যোগ করতে হবে। তাহলে যোগ করো তো কি কি হলো। 5 আর 4 9, 9 আর 5 14, 14 আর 3 17। বুঝতে পেরেছো? এর সঙ্গে জোড়তম স্থানের অঙ্কগুলোকে কি করতে হবে, পার্থক্য করতে হবে যোগ করে। জোড়তম স্থান মানে 2, এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 6। তাহলে এই 3টে ডিজিট যোগ করতে হবে। তাহলে দেখো 0 প্লাস এক্স প্লাস ওয়াই, তার মানে কি এক্স প্লাস ওয়াই। তাহলে সেই দুটোর মধ্যে যদি আমরা ডিফারেন্সটা যেটা হবে সেটাই শূন্য আনতে হবে, অথবা 11 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা আনতে হবে। একটু আগে 11 দ্বারা বিভাজ্যতার নিয়মটা পড়ছিলাম, সেখানে কিন্তু ছিল এটা। এবার দেখো যেটা 17, 17 থেকে বিয়োগ করে 22 আনা তো সম্ভব নয়, সেটা ঋণাত্মক সংখ্যা আনতে হবে। কিন্তু ঋণাত্মক সংখ্যা এখানে আসবে না, কারণ এখানে ডিজিট গুলো এরকম যোগফল বলছে একটা। তাহলে আমাকে কি আনা যেতে পারে, আমাকে হয় 0 আনা যেতে পারে, নয় 11 আনা যেতে পারে। তাহলে 17 থেকে এমন কি আছে যেটা বিয়োগ করলে 0 আসবে, সেটা হচ্ছে 17 থেকে 17 বিয়োগ করলেই 0 আসবে। 17 থেকে এমন কি আছে যেটা বিয়োগ করলে 11 আসবে, সেটা হচ্ছে 17 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে এখানে 11 আসবে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো তাহলে এক্স প্লাস ওয়াই এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কি কি হতে পারে বা উত্তর কি কি হতে পারে আমার, সেটা উত্তরটা 17 হতে পারে, উত্তরটা 6ও হতে পারে। অপশনে তাকিয়ে দেখো 6 কোথাও নেই, অপশনে শুধুমাত্র 17 সংখ্যাটাই লেখা আছে অপশন সি তে। তাই এখানে অপশন সিটা হয়ে যাচ্ছে অ্যান্সার। কি হয়ে গেল? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম, বুঝতে পেরেছো এখনো পর্যন্ত? একটু জানাবে। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে, আমি এখানে ডেমো এখানেই শেষ করছি। আরো বেশ কয়েকটা পাতা ছিল কিন্তু আমার একটা অন্য ক্লাস আছে, একটু ক্লাস শুরু করতে লেট হয়ে গেল, তাই আবার যদি মানে দেখা যাক যদি ক্লাস যদি শুরু হয় তখন, বা যদি সেরকম থাকে তাহলে আমার তোমাদের অঙ্ক ক্লাস নেবো আমি। শেষ করছি আজকে এখানে। কেমন লাগলো একটু রিমার্কস দিয়ে যাবে যে থ্যাংক ইউ ডেমোটা। স্যার, থ্যাংক ইউ। মানে ম্যাথে ইন্টারেস্ট পাচ্ছো বা মনে হচ্ছে যে না ম্যাথটা পারবো ঠিক করতে, হ্যাঁ হয়ে স্যার যাবে? ভালো হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা। হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ, তোমাদের যদি কোনো রিমার্কস থাকে যে ভবিষ্যতে যে না স্যার আপনি অঙ্কের ক্লাসটাকে এইটা করান, বা আমি একটা অঙ্কের মানে আমি চ্যাপ্টার ধরে ধরে করাবো, ঠিক আছে? আমার কাছে টোটাল 27টা টাইপ আলাদা করা আছে। লাইক এই বিভাজ্যতে একটা টাইপ তুমি দেখলে যে কোন ডিজিটকে কিভাবে এই ধরনের অঙ্ক আসে এরকম, তো 27 ধরনের অঙ্ক এরকম ভাবে আমার আলাদা করা আছে প্রথমে। এই 27টা টাইপ আমরা ধীরে ধীরে শিখবো। হ্যাঁ, স্যার নাম্বার সিস্টেমটা একদিন করাবেন। এটা নাম্বার সিস্টেমেরই আন্ডারে, নাম্বার সিস্টেমের আন্ডারে 5টা টাইপ আছে, তোমাকে বলে দিই। নাম তোমাকে হ্যাঁ। বলেই দিচ্ছি তোমাকে। হ্যাঁ, নাম্বার সিস্টেম সরি 7টা টাইপ আছে। নাম্বার সিস্টেমের ভেতরে ডিভিজিবিলিটি আছে, স্পেসিফিক কোনো একটা ডিজিট ধরে প্রশ্ন আছে, থার্ড আছে কম্পোজিট নাম্বার প্রাইম নাম্বার মানে যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা বেসড কোশ্চেন আছে, 5 নম্বর বেসিক যে সংখ্যা মানে ওই কি বলবো মানে যৌগিক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এরকম ধরনের যে স্বাভাবিক সংখ্যা, এই ধরনের যে সংজ্ঞাগুলো আছে কি ধরনের সংখ্যা সেটার বেশি যে প্রশ্ন আছে। তারপরে তোমার রেশনাল ইরেশনাল মূলদ অমূলদর মধ্যে যে একটা বেশ বাছাইকরণ, এর মধ্যে কোনটি মূলদ এর মধ্যে কোনটি অমূলদ, বা দুটো নাম্বার বলে দেয় এর মধ্যে মোট কতগুলি মূলদ সংখ্যা হবে বা কতগুলি অমূলদ সংখ্যা হবে, বা একটা ইয়ে দিয়ে দেয় মানে 3+√2 এইটা কি মূলদ না অমূলদ, এরকম একটা বার করতে দেয় তোমাকে, ঠিক আছে? তারপরে 4 নম্বর কি দেয়, ফ্যাক্টরাইজেশন অফ নাম্বার মানে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে অঙ্ক দেয়। তার সঙ্গে 5 নম্বরে কি দেয়, নিউমেরিক্যাল ভ্যালু অর্থাৎ স্থানীয় মান আর প্রকৃত মান যেটা, সেটার উপর অঙ্ক দেয়। তাহলে শুধু নাম্বার সিস্টেমেরই 7টা আলাদা আলাদা টাইপ আছে। আমার কাছে সব আলাদা করা আছে, তোমার কোনো চিন্তা নেই, ঠিক আছে? মানে আমি 27টা চ্যাপ্টারের যদি এরকম 7টা করে ধরো তাহলে মোর দ্যান 100 টাইপস এর পরীক্ষাতে আসার মতো কম্পিটিটিভ এর আমার কাছে
সেট বা বলো সবকিছু বলো একদম ক্লিয়ার কাট রাখা আছে, শুধু তোমরা করতে পারলেই হবে। এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? প্র্যাকটিসটা করতে হবে, তোমরা যদি যত প্র্যাকটিস করবে তত আমারও পড়াতে ইচ্ছে করবে, তা নাহলে বুঝতেই পারছো স্টুডেন্ট যেমন হয় টিচার এফোর্টটা সেরকমই দেয়। বেশ, শেষ করছি আজকের মতো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, স্যার চ্যাপ্টারটা যে ডিসেন্ডিং অ্যাসেন্ডিং এটা একটু করাবেন স্যার। ডিসেন্ডিং অ্যাসেন্ডিং বড় থেকে ছোট, ছোট থেকে বড়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বড় থেকে ছোট, ছোট থেকে বড় একদম বাচ্চাদের মতো আমাদেরকে 7 অঙ্কের বা লক্ষ কোটি সংখ্যা দিয়ে করতে দেয় এমনটা নয়। তবে আমাদের ক্ষেত্রে একটা দেয়, সেটা হচ্ছে ধরো 4টে টার্ম দিয়ে দিল। প্রথম টার্মটা দিল 3.061, তারপরেরটা দিল 7/2, মানে একটা ভগ্নাংশ, একটা দশমিক ভগ্নাংশ, একটা হয়তো রুট ওভার দিয়ে কোনো টার্ম, বুঝতে পারছো? 4টে আলাদা আলাদা টার্ম দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে এদের মধ্যে ছোট বড় সাজাও। তখন আমাদেরকে প্রত্যেকটাকে একটা টার্মে নিয়ে আসতে গিয়ে যতটা টাইম লাগে ক্যালকুলেশন করতে, ওইটাই আর কি দেখে যে স্টুডেন্টরা পাচ্ছে কিনা, এছাড়া কিছু না। ঠিক ঠিক আছে, তাহলে আজকে ক্লাস আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি কোনো রিমার্কস থাকে যে স্যার আমার মানে এই ক্লাসটাতে এগুলো ইনক্লুড করুন বা এটা শেখান, এটা দেখান, অবশ্যই আমাকে মেসেজে জানাবে বা স্যারকে জানাবে। তাও তবে আমি নিজের মতো পরিবর্তন করতে পারবো, একটু কাস্টমাইজ করে নিতে পারবো। ঠিক আছে, চলো শেষ করছি।